ফার্স্টে একটা গল্প দিয়ে শুরু করি, তাহলে সকলেই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরেন আপনি আপনার মায়ের কাছে একটা চিঠি লিখলেন, দুইটা চিঠি লিখলেন। কয়টা চিঠি? দুইটা চিঠি। একটা চিঠিতে আপনি লিখলেন যে আপনার মায়ের সকল প্রশংসা করলেন, আপনার মায়ের প্রতি গ্র্যাটিটিউড জানালেন, আপনার মায়ের প্রতি ভালোবাসা জানালেন। ভাই একটু মিউট রাখতে হবে সকলকে, আমি বলেছি ফার্স্টে, তাহলে ডিস্টার্ব হবে। আপনি এখানে ডিস্টার্ব করতেছেন মানে সকলকে ডিস্টার্ব করতেছেন, ঠিক আছে? আমি মিউট অল দিয়ে দিচ্ছি, প্লিজ আনমিউট করবেন না। আপনি 1 মিনিট নষ্ট করা মানে 30 জনের 30 মিনিট নষ্ট করা। হ্যাঁ, সকলে একটু প্লিজ কেয়ারফুল থাকবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি আপনার মায়ের কাছে দুইটা চিঠি লিখতেছেন। ফার্স্ট চিঠিটা হইলো আপনার মায়ের কাছে আপনি প্রশংসা করে, আপনার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনার মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে আপনি একটা চিঠি লিখতেছেন যে মা, তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নারী। তুমি এই পৃথিবী, আমার পৃথিবীতে আশাকে তুমি ধন্য করেছো। তোমাকে ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার। তুমি আছো বলেই আমি পৃথিবীতে, আমি পৃথিবীর সব সুখ তুমি। তুমি যদি না থাকতে দেখা যেত যে আমি অনাথের মতো থাকতাম। সো তুমি আমাকে সারা জীবন খুবই কেয়ার কেয়ার নিয়েছো তুমি আমার। তোমার ভালোবাসায় আমার সারা জীবন, সারা জীবনটাই আমার আমার মনে হয়েছে যে তোমার ভালোবাসা যদি না পাইতাম তাহলে আমার সারা জীবনটাই বৃথা হয়ে যেত। এরকম একটা চিঠি আপনার মায়ের কাছে লিখলেন। এরপর আরেকটা চিঠি লিখতে বলা হই। ধরেন এই একটা চিঠি লিখলো, এবার আরেকটা সিনারিও চিন্তা করেন। এই সিনারিওটা ভুলে যান। এবার আবার ধরেন আপনাকে আপনার মায়ের প্রতি একটা চিঠি চিঠি লিখতে বলা হইলো, ঠিক আছে? সো চিঠি লিখতে বলার পর আপনি সেই চিঠিতে লিখলেন, তুমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মা। তুমি সারাদিন মারধর করছো আমার ছোটবেলায়। তুমি আমার এই কাজে বাধা দিছো, ওই কাজে বাধা দিছো। তোমার মতো খারাপ মা আমার নাই এই পৃথিবীতে। আমি যতদিন বাইচা আছি তোমার মতো খারাপ মহিলা একটাও দেখবো না। তোমার তোমার ছায়াও আমি দেখতে চাই না। তোমার তোমার পেটে আল্লাহ তালা আমার না নিলেই ভালো করতো। এরকম একটা চিঠি লিখলেন। এখন চিন্তা করেন, এই যে চিঠি দুইটা লিখলেন, এই দুইটা চিঠি লেখার ক্ষেত্রে আপনি কি আলাদা কোনো কলম ইউজ করছেন? করেন নাই। চিঠি দুইটা যে লিখলেন, এই চিঠি দুইটা লেখার ক্ষেত্রে কি আপনি আলাদা কোনো কাগজ ইউজ করছেন? করেন নাই। সেম কাগজেই কিন্তু চিঠি দুইটা লিখছেন। আবার এই চিঠি দুইটা যে লিখলেন, এই চিঠি দুইটা লেখার ক্ষেত্রে কি আলাদা কেউ লিখছে? আপনিই কিন্তু লিখছেন, ঠিক আছে? তো এই চিঠি দুইটাতে সবকিছুই সেম। এই চিঠি দুইটা কিন্তু আপনি একজন মায়ের কাছেই লিখছেন। তো চিঠি দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স কি? এই চিঠি দুইটার মধ্যে ডিফারেন্স কি, কেউ একজন বলেন তো। পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ। আর কেউ? একটা হচ্ছে প্রশংসা আর একটা হচ্ছে সমালোচনা। একটা প্রশংসা, একটা সমালোচনা। সো এই দুইটা চিঠির মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায় ছিল? এই দুইটা চিঠির মধ্যে ডিফারেন্সটা ছিল ওয়ার্ডসে, শব্দতে। দুইটা চিঠির মধ্যে কি শুধু শব্দ চেঞ্জ হয়েছে না, তাছাড়া সবকিছু সেম না? হ্যাঁ, কলম, রিসিভার, সেন্ডার বা কালি সবকিছু সেম না? তাহলে দিস ইজ দ্য কি, দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। একটা শব্দ আপনার মাকে, মা, আপনার মায়ের মন অনেক আনন্দ উৎফুল্ল করে দিতে পারে। আপনার মাকে সারা জীবনের জন্য গর্ববোধ বোধ করতে সাহায্য করতে পারে। আবার সেই ওয়ার্ডটাই যখন চেঞ্জ হয়, সেই ওয়ার্ড গুলোই যখন চেঞ্জ হয়ে যায়, তখন আপনার মায়ের চোখে আসতে পারে কান্না, কান্নার পানি। বা আপনার মা সবচেয়ে পৃথিবীর দুঃখী মা হইতে পারে। সো দেখেন, জাস্ট দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়ার্ডস অ্যাকচুয়ালি। যে এই গল্পটার মূল সারমর্ম এইটাই বোঝানো হইলো, দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। কয়েকটা শব্দ পরিবর্তন আপনার একজন মানুষের পুরো অনুভূতিকে পরিবর্তন করে দিতে পারে, একজন মানুষের পুরো থিঙ্কিং লেভেলকে চেঞ্জ করে দিতে পারে। সো সকলেই আশা করি গল্পটা বুঝতে পারছেন। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। সো আজকে আমরা ওয়ার্ডস এর বা শব্দের খেলা নিয়ে আজকে খেলবো, খেলাটা শিখবো। এই জন্য আজকে শব্দের খেলা নিয়ে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করলাম। সো আজকের সেশনের নাম হলো, আপনারা অলরেডি দেখে ফেলেছেন ক্লাসে জয়েন করার আগে, বি দা কিলার কপিরাইটার। কি কারণে কিলার কপিরাইটার বলা হচ্ছে? বিকজ আমাদের হাত থেকে একটা কাস্টমারও, একটা অডিয়েন্সও যেন বাঁচতে না পারে, আমরা কিল করব। এখন আমরা ভাই কাস্টমারটা যদি মাইরা ফেলি ভাই, তাহলে আমার কাস্টমার হবে কে? কোয়েশ্চেন আসতে পারে ভাই। এই মারা ওই মারা না, এটা হলো রূপকর্তা ইউজ করা হয়েছে। আমরা অডিয়েন্সকে কিল করা বলতে বুঝাইছে আমি কাস্টমারকে, আমি কোন একটা অডিয়েন্সকে কাস্টমারে কনভার্ট করব, বা ওই অডিয়েন্সকে শাহিনের মতো খপ করে ধরে ফেলবো, ঠিক আছে?
সো ট্যাগলাইন ইউজ করছি কি, নো ওয়ান ক্যান এভরিড ইউ। সো আপনার শব্দগুলো, আপনার কপি রাইটিং গুলো বা আপনার লেখাগুলো আজকে থেকে এতটাই হুকফুল হবে যে আপনাকে কেউ আজকে থেকে কি করতে পারবে না, আপনাকে অ্যাভয়েড করতে পারবে না। সো আজকের আমাদের মিশন ভিশন আমরা সেট করে নিলাম যে আজকে আমরা কিলার কপিরাইটার হব এবং আমাদেরকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। ঠিক আছে। সো ক্লাসটা শুরু করার আগে আপনারা এটা অলরেডি অভ্যস্ত বা রাসেল ভাই আপনাদেরকে বলেছে, তারপরও আমি আলাদাভাবে বলে নিচ্ছি, প্লিজ টেক নোট অফ এভরি মোমেন্ট। বিকজ কি কারণে আপনি বলতে পারেন ভাই ক্লাস রেকর্ড তো থাকতেছে, আমি ক্লাস নোট কেন নিব? নাম্বার ওয়ান, আপনি যদি ক্লাস নোট নেন আপনার মুখস্থ থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে যিনি ক্লাস তো নিচ্ছেন না তার থেকে। কিভাবে? বিকজ আপনি শুধু শুনতেছেন না, আপনি বুঝতেছেন প্লাস লিখতেছেন। যিনি শুনতেছেন তিনি এনি টাইম তার কনস্ট্রাকশন, তার কনসেন্ট্রেশন হারিয়ে যেতে পারে, তিনি ভুলে যেতে পারে। ঠিক না? এনি টাইম সে ভুলে যেতে পারে, মনোযোগ সরে যেতে পারে এখান থেকে। তাহলে কি হবে? তাহলে সে ভুলে যেতে পারে। বাট আপনি যখন নোট নিবেন তখন আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, শুনতে হবে, তারপর লিখতে হবে। ফার্স্ট অফ অল এটা, এটা হলো দেখবেন ছোটবেলায় আমরা যেটা শুধু পড়তাম সেটা যতক্ষণ মুখস্থ থাকতো, যেটা লিখে লিখে পড়তাম সেটা বেশিক্ষণ মুখস্থ থাকতো। যদি এইভাবে কেউ পড়ে থাকেন তাহলে দেখবেন এটা প্রমাণ পাইছেন। আর যদি অলরেডি কেউ না করেন, ট্রাই করে দেখতে পারেন। আরেকটা ব্যাপার হইলো কি ভাই, ক্লাস তো মনে করেন আজকে হবে 2 থেকে 2.5 ঘন্টা। এখন আপনি যখন ধরেন আগামীকাল আপনি আজকে যা ক্লাস করবেন, আগামীকাল সকালে উঠে আপনি 80% মনে থাকবে, 20% ভুলে যাবেন। এক সপ্তাহ পর 50% ভুলে যাবেন। এক মাস পর দেখা যাবে 100% ভুলে গেছেন। তো ওই সময় কি আপনি এসে আবার 2 ঘন্টা ক্লাস করে এরপর কপি রাইটিং বুঝবেন ভাই? না। আপনি যদি একটা 10 পৃষ্ঠার নোট রাখেন, আপনি ওই এক মাস পরে যে ওই 10 পৃষ্ঠার নোট উল্টাইতে আপনার 5 মিনিট লাগবে এবং এই 5 মিনিটে আপনি পুরো ক্লাসের রিক্যাপ পেয়ে যাবেন, বিকজ আপনার কাছে পুরো ক্লাসের গুরুত্বপূর্ণ নোটগুলো আছে। সো ভিডিওই ভাই সব কথা না ভাই, নোট রাখার ট্রাই করেন, তাহলে দেখা যাবে যে এই নোট রাখার ফলে আপনার ইন ফিউচারে আপনার এনি টাইম রিক্যাপের জন্য শর্টকাটে খুবই হেল্পফুল হবে। সো আশা করি সকলে এই নোটের গুরুত্ব বুঝতে পারছেন। এখন বাকিটা আপ টু ইউ, আপনি নোট রাখবেন কি রাখবেন না, আপনি ফিউচারে টাইম সেভ করতে চান কি চান না, ইটস ফুললি আপ টু ইউ। ওকে। এখন আমরা আমরা আগে আমাদের ভিশন ক্লিয়ার হয়নি। আমাদের আজকে সেশনের উদ্দেশ্য হলো আমরা কি হতে চাই, আমরা প্রত্যেকেই কপিরাইটার হতে চাই। সো আমি আপনাদেরকে কোশ্চেন করব, সো ইউ ওয়ান্ট টু বি আ কপিরাইটার, রাইট? আপনারা প্রত্যেকেই বলবেন ইয়েস। বিকজ আমাদের মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে আমরা দেখা যাবে যে আমরা যদি উদ্দেশ্য ছাড়া বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি, আমরা কই যাবো না জানি, তাহলে আমরা কোথাও পৌঁছাইতে পারবো না। বাট আমি যদি জানি আমি তেজগাঁও যাব এখান থেকে হেঁটে মিরপুর থেকে, তাহলে আমি ক্লিয়ার হবো যে না, ঠিক আছে, আমি তেজগাঁওর উদ্দেশ্যে হাঁটতে থাকবো, একটা সময় পৌঁছে যাব। সো আমাদের সেশনের উদ্দেশ্য কি আজকে? কিলার কপিরাইটার হওয়া। সো সো ইউ ওয়ান্ট টু বি এ কিলার কপিরাইটার? জি ভাই। ইয়েস। কি খালি 2 জন হইতে চায় আর বাকিরা হইতে চায় না? ইয়েস ভাই। ভাই আমি এটারে চাই পারলে আরো প্রফেশন হিসেবে নেব, ফ্রিল্যান্স প্রফেশন হিসেবে। ওকে, ঠিক আছে। তাহলে কি করতে হবে ভাই? পসিবল ভাই? ইনশাআল্লাহ পসিবল। আচ্ছা, এবার দেখেন, সো আমরা কপিরাইটার হতে চাই, খুব ভালো কথা। এখন কোশ্চেন তাহলে কি করতে হবে? তো অ্যান্সার খুবই সহজ ভাই, দেন জাস্ট রাইট। এখন বলতে পারেন ভাই এটা কোনো কথা, রাইটার হইতে হলে তো লিখতে হবে, স্বাভাবিক। তো এটা আর বলার কি আছে, ঠিক না? এখন এটা বলার কি আছে, আমি এটা বলে ভাই, আপনাকে লেখক হইতে হলে তো লিখতে হবে। কারণ একটা ডায়লগ তো আছে, লিখতে লিখতে লেখক, গাইতে গাইতে গায়ক, নাচতে নাচতে কি হয়, নাচতে নাচতে তাদের কি বলে জানি না, যাই হোক, অভিনয় করতে করতে অভিনেতা হয়, অভিনেত্রী হয়, এরকম আপনাকে, আপনি লেখক হইতে হলে আপনাকে লিখতে হবে। কারণ কি? বিকজ দেখেন, আমাদের লাইফে আমরা বর্তমান সময়, আগেরকার কথা বাদ, বর্তমান সময় লেখকরা পড়ার চাইতে লেখে বেশি। বাট আগের যুগে কি হইতো, আগের যুগে এই কারণে রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক তৈরি হইতো, হুমায়ুন আহমেদের মতো সাহিত্যিক তৈরি হইতো। বাট বর্তমান সময় কি হয় জানেন? বর্তমান সময়ে লেখকরা লেখকরা দেখা গেছে সারা বছরে একটা বই পড়ে না, অথচ সারা বছরে 10টা বই তার লেখা শেষ। এই যে সমস্যাটা, এটা হলো বর্তমান সময়ের সমস্যা। আমরা, আপনি যেটাতেই প্রফেশনাল হইতে চান ওই জিনিসটা আপনাকে কনজিউম করতে হবে বেশি। যদি আহ, আপনি যদি 100 ভাগ কনজিউম করেন, আপনি দিন শেষে 10 ভাগ নর্মালি আউটপুট দিতে পারবেন। সো আপনি যদি সারাদিন পড়েন,
সারাদিন লেখেন, তাহলে কি হইতে হবে, আপনি আস্তে আস্তে লেখক হইতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনারা যদি লেখক হতে চান, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে চ্যাট জিপিটি রাইটার। চ্যাট জিপিটি রাইটার মানে বুঝি নাই, আচ্ছা। সো আপনি যদি লেখক হইতে চান, তাহলে ভাই আপনাকে লিখতে হবে প্লাস পড়তে হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। এখন যে ব্যাপারটা আসছে ভাই, লেখার কথা আসলেই দেখেন তো এই প্রশ্নগুলো আপনাদের সাথে মিলে কিনা। লেখার কথা আসলেই আমাদের মাথায় এই কোশ্চেন গুলো আসে, হোয়াট টু রাইট, আমি কি লিখবো ভাই, হাউ টু রাইট, আমি কিভাবে লিখবো, আই ক্যান্ট রাইট ভাই, আমি তো লিখতে পারি না, রাইটিং ইজ টু মাচ কমপ্লেক্স, লেখালেখি ভাই খুব কঠিন জিনিস, এটা আমার দিয়ে হবে না। কি ভুল বলছি? এই প্রশ্নগুলো আসে না, যে কোনো একটা হইলেও কমন করবে আপনাদের সাথে, যদি লেখালেখির প্রতি আপনার প্যাশন না থাকে। এই প্রশ্নগুলো আসে না লিখতে গেলেই, যে কি লিখবো ভাই কি, প্রথম দুইটা মাথায় আসে ভাই। বড় সমস্যা প্রথমটাই ভাই। ভাই আমি কি লিখতে পারি না, প্রথমটাই কি? আমি কিভাবে লিখবো? সো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিয়ে দিব, এই প্রশ্নগুলো আর আজকে থেকে আপনাদের মাথায় আসবে না ইনশাআল্লাহ। তো এই প্রশ্নগুলোর একটা সহজ উত্তর দিয়ে দিই ভাই। দ্য অ্যান্সার ইজ এ সিক্রেট বাট নট এ সিক্রেট। অ্যান্সারটা সিক্রেট, বাট আমরা সবাই জানি সিক্রেট। সেটা হলো রাইট উইথ প্যাশন এন্ড রিড রিড রিড। রাইট উইথ প্যাশন বলতে বোঝানো হয়েছে ভাই, আপনাকে লেখক হইতে হইলে লেখার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আপনার লেখার প্রতি ভালোবাসা নাই, কপি রাইটিং এর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, আপনি কখনোই কপি রাইটার হইতে পারবেন না। আপনার লেখালেখির প্রতি কখনো ভালোবাসা না থাকলে আপনি ভালো লেখক হইতে পারবেন না। হ্যাঁ, এইটাই হলো এন্ড অফ দ্য ডে, আপনার মাথায় রাখতে হবে। বিকজ আপনার যদি প্যাশন না থাকে, তো এটার প্রতি এখানে থাইকা শুধু শুধু সময় নষ্ট করে আপনি এটাকে ওন করতে পারবেন না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার যে জিনিসটা ভালো লাগে, আপনি যদি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন, দেখবেন এই সময় নষ্ট হইতেছে। হ্যাঁ, ম্যাচ বাংলাদেশ হাইরা যাইতেছে, আপনি জানেন শেষ ম্যাচ হাইরা গেছে, তারপরও শেষ বল পর্যন্ত খেলা দেখতেছেন, বিকজ ক্রিকেটটাকে আপনি ওন করেন, ক্রিকেটটা আপনার প্যাশন। আপনি জানেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ আজকে ধুমধার একটা মার খাবে, তারপর আপনি ওই ম্যাচ দেখবেন, কি কারণে? বিকজ আপনি এটাকে ভালোবাসেন, এটা আপনার প্যাশন, এটা আপনি ওন করেন। সো লেখালেখির ক্ষেত্রে এরকম, আপনার যদি এটাকে প্যাশন হিসেবে না নিতে পারেন, প্যাশন মানে আর কি আপনার যেটা ভালো লাগে করতে। সো আরেকটা বলছি কি, রিড রিড রিড। আপনি যদি একবার লিখতে চান, আপনাকে এর আগে 3 বার পড়তে হবে। এক পৃষ্ঠা লিখতে চাইলে এর আগে 3 পৃষ্ঠা পড়বেন ভাই, তারপর লিখতে আসবেন, ঠিক আছে? বিকজ আপনি যত পড়বেন, আপনার মাথায় তত শব্দ ভান্ডার তৈরি হবে। আমরা আমরা হইলো, আপনি যদি মনে করেন 10টা বই পড়েন, 10টা বই থেকে আপনার মাথায় 100টা হইলে নতুন শব্দ ঢুকবে। আপনি বলতে পারেন ভাই 10টা বই পড়ছি, সব তো ভুলে গেছি ভাই। ফার্স্ট বই শেষ করে সেকেন্ড বইতে যখন গেছি, আপনারা বই পড়ার মোটিভেশন অনেকে এই জন্য পান না, যে ভাই সেকেন্ড বইতে যখন গেছি আমি তো এর আগের বইতে কি পড়ছি সব ভুলে গেছি ভাই। বিকজ বিশ্বাস করেন ভাই, এটা সবার ক্ষেত্রে হয়, পৃথিবীর যত বড়ই পাঠক হোক না কেন, সবার ক্ষেত্রেই হয় যে সে এই সে আগের যে বইতে কি কি পড়ছে সব তার মাথায় থাকে না, এটা থাকবে না ভাই। বাট এন্ড অফ দ্য ডে এই বইয়ের দেখবেন কিছু নির্দিষ্ট বিষয় আপনার লাইফে ইম্প্যাক্ট করছে। আজকে না হইলো 1 বছর পর, 1 বছর পর না হইলো 10 বছর পর যে হইলেও দেখবেন এই বইটার কোনো একটা ইফেক্ট পড়ছে। আপনারা যদি কেউ নিয়মিত বই পড়ে থাকেন, বা আগে কখনো বই পড়ছেন, দেখবেন ওই বইয়ের কোনো একটা কিছু আপনার লাইফে অন্য একটা সময় এসে কাজে লাগছে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বই পড়ার আসলে কি লাভ, বা বই পড়ার ফলে আসলে আমাদের লাইফে কি বেনিফিট হচ্ছে। আপনি বই পড়াটা এমন যে আপনি বুঝতে এই, আজকে দিন পরে আজকেই বুঝতে পারবেন না যে এটার বেনিফিট কি হইলো, বাট আগামী 1 মাস 1 বছর পর হঠাৎ যে কোনো একটা সময় দেখবেন এটা কাজে লাগতেছে, এটা আপনার জ্ঞানের, আপনার মনে থাকবে না, এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই হয়। বাট পড়া ছাড়া যাবে না, পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, আমাদের সময়ের ফাঁকে ফাঁকে পড়তে হবে। হ্যাঁ, সো লেখক হইতে হইলে, কপি রাইটার হইতে হইলে, যাই হন না কেন ভাই, লিখতে হবে, পড়তে হবে, ঠিক আছে? এখন যে ব্যাপারটা আসছে আমাদের মধ্যে, যে ভুল, বাংলাদেশের 99% মানুষ কপিরাইটিং কি এটা জানে না। মানুষ কপিরাইট শুনলেই ফার্স্টে কি ভাবে, ফার্স্টে ভাবে আরেকজনেরটা দেখা কপি 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 করে লেখা। কি এটা এটা কি এখানে মনে করতেন না আগে কেউ? এরকম কেউ আছেন যিনি কপিরাইটিং সম্পর্কে বা কপিরাইট সম্পর্কে যখন ফার্স্ট শুনছেন? জি ভাই, আমি এটা মনে করতাম। হ্যাঁ, তো এরকম অনেকেই আছে যে ভাই কপিরাইট, এইটা হলো আমাদের কপিরাইটিং, আমরা এই কপিরাইটিং কে আমরা এই কপিরাইট মনে করি। তো এই কপিরাইট মানে অন্যজনেরটা দেখে লেখা, বা এটা হলো কপিরাইট মানে বুঝায় যে এটা যে নিজের নিজের এই জিনিসটার একটা দলিল রাখা, ঠিক আছে? কপিরাইট বা কপি করে লেখা আরেকজনেরটা। আর এই কপিরাইটিং মানে কি, চলেন সামনে দেখা যাক এই কপিরাইটিং মানে কি। আরেকটা ভুল আছে আমাদের, কপিরাইটিং এবং কন্টেন্ট রাইটিং এর মধ্যে যে একটা ডিফারেন্স, এটাও আমরা বুঝতে পারি না। হ্যাঁ, কপিরাইটিং আর কন্টেন্ট রাইটিং এর মধ্যে কি পার্থক্য, এটা নিয়েও আমরা সামনে কথা বলবো। লেটস গো। সো এখন প্রশ্ন আসছে ভাই, কপিরাইটিং কি?
কপিরাইটিং কি? এটা হলো খুব বড় জটিল প্রশ্ন, এতদিন ছিল আপনাদের মনে, আজকে একদম সহজ ভাবে করে দেই ভাই। কপিরাইটিং হইল কোন একটা ডিজাইনের উপরে যে লেখাটা থাকে, ধরেন এইটা যদি একটা ডিজাইন হয়, এই ডিজাইনের মধ্যে কপিরাইটিং কি লেখা না, এই লেখাটাকে কপিরাইটিং বলে। প্লাস এইটা, অথবা কোন একটা ক্যাপশন, ফেসবুকে পোস্ট থাকে, সহজ কথা টাইটেল বা হেডলাইনকেও কপিরাইটিং বলা চলে। বিকজ কি কারণে এটাকে কপিরাইটিং বলা হয়? সো চলেন সামনে যাই। একদম সহজ এক্সাম্পল, কপিরাইটিং কে কন্টেন্টের দরজা বলা হয়, সহজভাবে বুঝে। আমরা ফেসবুকে স্ক্রল করি, আমরা গুগল করি, গুগলে বিভিন্ন জিনিস সার্চ করি, তারপর এই যে ফেসবুকে স্ক্রল করি সারাদিন, এতদিন আপনারা অ্যাজ এ কনজিউমার বা একজন কাস্টমার হিসেবে ফেসবুকে স্ক্রল করছেন, আজকে থেকে একজন কপিরাইটার হিসেবে ফেসবুকে স্ক্রল করতে হবে। ঠিক আছে? কিভাবে বুঝাই দিচ্ছি। ধরেন ফেসবুকে স্ক্রল করতেছেন, আচ্ছা এই যে ফেসবুকে স্ক্রল করার সময় আমরা কেন থামি? হঠাৎ একটা পোস্ট দেখে কেন থামি? আমরা কি সব পোস্ট দেখে থামি? থামি না কিন্তু। আমরা একটা পোস্ট দেখেই থামি, 10টা পোস্ট দেখার পর একটা পোস্ট দেখে থামি। কি কারণে থামি? এইটা আজকে থেকে ফলো আপ করবেন একজন কপিরাইটার হিসেবে। আপনার আজকে থেকে টাস্ক যে আমি ফেসবুকে স্ক্রল করার সময় আমি একটা পোস্ট দেখে কেন থামলাম, নিজেকে নিজে প্রশ্ন করবেন, আচ্ছা আমি এটা দেখে কেন থামলাম। এইটার পিছনে আজকে থেকে আপনি কারণ পেয়ে যাবেন, কপিরাইটিং। কপিরাইটিং যে আমাদের জীবনে কতটা কতটা প্রভাবশীল আমরা জানি না, ঠিক আছে, বাংলাদেশের মানুষ জানে না। অথচ আপনি যদি, আমি এখন বলতেছি, আপনি এখনই গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন ফাইবার বা আপওয়ার্কে, একটা কপিরাইটার হিসেবে সামনে মেবি আমার এটার ইয়া আছে, প্রুফ আছে। আচ্ছা এটা বলতেছি, এটা বুঝেন কন্টেন্টের দরজা, মানে একটা কন্টেন্ট পড়া শুরু করার আগে আমি যে থামতেছি, এই যে হুক, থামার জন্য যে হুকটা ইউজ করা হইতেছে, এটাই হলো কপিরাইট। ঠিক আছে? সেটা হলো টাইটেল, হেডলাইন, কিংবা কোন একটা ডিজাইনের মধ্যে থাকা টেক্সট, এইটাই হলো কি কপিরাইটিং, অর্থাৎ কন্টেন্টের দরজা। ভাই একাডেমিক পড়াশোনা করতে আসি নাই, এখানে আসছি আমরা প্র্যাকটিক্যালি শিখতে। সো প্র্যাকটিক্যালি শিখেন, আপনার কালকে এটার উপর কোনো লিখিত পরীক্ষা হবে না যে আপনার এটা মুখস্থ করতে হবে। বুঝেন, মুখস্থ করার চাইতে বুঝেন, বুঝলে লাইফে কাজে দিবে সারা লাইফে। মুখস্থ করলে সারা লাইফে একটু কাজে দিবে না। একাডেমিক পড়াশোনা আমাদের এমন একটা অবস্থা, আমাদের একাডেমিক পড়াশোনা দিন শেষে কোনো কাজে লাগে না। এই যে জ্যামিতি পড়ি আমরা, জ্যামিতি দিন শেষে কি কাজ করে? কোনো কাজ নেই আমাদের লাইফে জ্যামিতি। আছে? আমি একটা স্যারের কোশ্চেন করে এই কোশ্চেনের অ্যান্সার পাই নাই, ভাইবা দেখছেন আজকে বন্ধু জ্যামিতি পড়ে কোনো লাভ আছে? দিন শেষে আপনি আহ, আরে ভাই কি বলবো, কুয়েটের স্টুডেন্ট বিসিএস দিয়ে সে এখন ম্যাজিস্ট্রেট হয়ে ঘুরতেছে। তাহলে সে বুয়েটে এত ম্যাথ করে এত টাকা দিয়ে এত কিছু করে কি লাভ হলো দিন শেষে? আসলে শিক্ষা ব্যবস্থা খুবই বাংলাদেশের একাডেমিক শিক্ষা ব্যবস্থার কথা যদি চিন্তা করেন, এই যে জ্যামিতি আপনার লাইফে কোনো ভ্যালু রাখতেছে না, বাট এই জ্যামিতির জন্য আপনার দিন রাত্র এক এক হয়ে গেছে, এমন একটা টাইম গেছে। ঠিক না? ভাই জীবনে পিথাগোরাসের উপপাদ্য আমার খুব যন্ত্রণা দিছে, কিন্তু কোনো কামে আসে নাই। এইটাই ব্যাপার। ঠিক আছে, আমাদের একাডেমিক লাইফে পড়াশোনা বোরিং কেন আমাদের কাছে? বিকজ এন্ড অফ দা ডে আমাদের এটার কোনো ভ্যালু নাই। বাট মানুষ কিন্তু দেখেন, এই যে আমরা ছোটবেলায় পড়াশোনা করতে চাইতাম না, আর এখন এই যে আপনারা যারা এখানে ক্লাস করতেছেন, ভাই এটা কিরকম কথা? ছোটবেলায় মা বাপ টাকা দিয়ে পড়াইছে, আমরা খালি ফ্রিতে পড়বো তাই আমরা করতে চাই না, আর এখন আমরা টাকা দিয়ে কোর্স করতেছি। ওয়াই? এই যে ক্লাস করতেছেন আপনারা টাকা দিয়ে করতেছেন, সময় নষ্ট করে করতেছেন। এখন আপনার ইনকামের সময়, আপনি লাইফে ইনকামের সময় এসে আপনি এখন টাকা দিয়ে সময় নষ্ট করে কোর্স করতেছেন। ঠিক আছে? সময় নষ্ট না, টাইম ইনভেস্ট করে, হ্যাঁ টাইমটা এখানে আপনি ইনভেস্ট করতেছেন। তো ছোটবেলায় যেটা ফ্রিতে পাইছেন সেটা নেন না, আর এখন নিতেছেন, বিকজ এন্ড অফ দ্য ডে এইটার আপনার কাছে ভ্যালু আছে। বাট একাডেমিক লেখাপড়ার ভ্যালু আপনি দিন শেষে পান নাই। ওই কি, পড়াশোনা করলে ডাক্তার হবো, আরে ভাই তাহলে আমি ডাক্তার হবো, তাহলে আমি আমি ডাক্তার হব, তাহলে আমি জ্যামিতি কেন করতেছি? ঠিক না? যাক, এই বিষয় নিয়ে কথা বললে মারামারি লেগে যাবে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। তো যেটা বলতেছি যে ভাই, বুঝেন, মুখস্থ করা লাগবে না, বুঝেন। একটা কপিরাইটিং হলো একটা কন্টেন্টের দরজা। তাহলে কন্টেন্ট আর কপিরাইটিং এর পার্থক্য বোঝা গেছে। কন্টেন্ট রাইটিং হলো পুরো ক্যাপশনটা, একটা ক্যাপশনের মধ্যে বডি যেটা থাকে, হ্যাঁ, প্যারাগ্রাফ যতটুক থাকে, সেটা হলো কন্টেন্ট। এই যে টাইটেল বা হেডলাইন বা কোনো একটা ডিজাইনের উপরে যেটা থাকতেছে, যেটা দেখে আমরা থামতেছি, যেটা দেখে অডিয়েন্স থামে, আজকে থেকে খেয়াল করবেন যে এই জিনিসটা দেখে আপনি থামতেছেন। কোন একটা ফেসবুক অ্যাড আপনি, লাইক ধরেন আপনি ফেসবুকে আপনার সামনে অনেকগুলো টি শার্টের অ্যাড আসতেছে, টি শার্টের অ্যাড আসতেছে। তো টি শার্টের অ্যাড আসতে আসতে আপনি দেখবেন যে 10টা টি শার্টের অ্যাড আসছে, এর মধ্যে 8টা টি শার্টের অ্যাড আপনি স্কিপ করে চলে গেছেন, বাট যে কোনো একটাই থামছেন। ওইটা আপনি আপনি আজকে থেকে নিজেকে নিজে অ্যানালাইজ করবেন, আমি এটা দেখে কেন থামলাম, এই জিনিসটা কি ইউজ করছে। এইটাই আপনাকে আস্তে আস্তে কপিরাইটিং সেন্স আরো বাড়াবে।
তার মানে কি, আপনি যখন দেখবেন ওইটা দিয়ে থামতেছেন, তার মানে আপনি যে থামতেছেন অন্য আরোরাও থামতেছে। তাহলে আমার ওইখানে থামতে হলে কি করতে হবে ভাই? অন্য কাস্টমারদের থামাইতে হলে আমি এই একটা প্রক্রিয়া কি করতে পারি, ইউজ করতে পারি। সো ওই প্রক্রিয়াটার সাথে সাথে নোট নিয়ে রাখবেন অ্যাজ এ কপিরাইটার, অ্যাজ এ বিজনেসম্যান। আপনাকে আমরা অডিয়েন্স আজকে থেকে কিল করার ট্রাই করতে হবে অলওয়েজ, ঠিক আছে? আমরা তো এখন একজন বিজনেসম্যান কিংবা একজন কপিরাইটার হিসেবে রোল প্লে করবো। সো আমরা হলো কাস্টমারের বিপরীত রোল প্লে করবো। সো আমরা এখন থেকে কাস্টমার না, আমরা হলো একজন মার্কেটারের দৃষ্টিতে চিন্তা ভাবনা করবো। কপিরাইটিং তো ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা পার্ট। সো আপনি কপিরাইটিং শিখতেছেন মানে আপনি মার্কেটিংই শিখতেছেন, ঠিক আছে? সো আপনি একজন মার্কেটার। সো মার্কেটারের চোখ থাকতে হবে আরো ধারালো, হ্যাঁ। তো আপনাকে মার্কেটারের চোখে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে অডিয়েন্সকে ঘায়াল করা যায়। যেমন, আচ্ছা যেমনে না যাই, সামনে আমাদের অনেক অনেক পড়াশোনা বাকি। তো কপিরাইটিং আর কন্টেন্ট রাইটিং নিয়ে কারো কোনো ঝামেলা আছে? সবাই ক্লিয়ার? এমন কেউ আছেন যিনি কপিরাইটিং বুঝেন নাই? ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এই যে দেখেন, এই স্ক্রিনশটটা দেখেন, এই স্ক্রিনশটটা আজকে আমি সেশন নেওয়ার আগে এই স্ক্রিনশটটা নিয়ে আসছি ফাইবার থেকে। কপিরাইটিং ইজ নট এ জোক ম্যান। কপিরাইটিং একটা পেশা, ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা প্রফেশন, ঠিক আছে? কপিরাইটিং কে আমরা এতদিন আপনারা কি মনে করছেন আমি জানি না, বা এতদিন মনে করছেন যে অন্যেরটা দেখা দেখা লেখা, বা আপনি এখনো চিন্তা করতে পারেন, এখন যারা ক্লাসে আছেন আপনি চিন্তা করতে পারেন কপিরাইটিং মানে তো এই যে একটা টাইটেল লেখা, একটা ডিজাইন, একটা লাইন লেখা, আচ্ছা একটা লাইন তো লেখা দিলেই হইলো, এটা আর এমন কি, এ আর কপিরাইটারের কি হইলো, এটা আর একটা রোল প্লে কেন করা লাগে? বাট ভাই, আজকের সেশনের পর আপনি যখন কপি রাইটিং করতে যাবেন, এরপর বুঝবেন খেলাটা কারে বলে। এই একটা লাইন বের করতে যে কি পরিমাণ দম যায় এইটা বুঝবেন, তখন বুঝবেন যে ওয়াই কপি রাইটিং সো মাচ এক্সপেন্সিভ। বিকজ একটা লাইন লিখে দিলেই তো আর সেল হয়ে যায় না, তাইলে তো আর কপি রাইটিং এর কোনো গুরুত্ব থাকতো না। এন্ড অফ দা ডে বাংলাদেশের বিভিন্ন বড় বড় এজেন্সিতে আলাদা কপি রাইটার রোলে লোকজন থাকে, লাইক জুনিয়র কপিরাইটার, সিনিয়র কপিরাইটার। আপনি জাস্ট বিডি জবসে যে সার্চ দিন কপিরাইটিং লিখে, দেখবেন অনেক অনেক জবের অফার আছে, 40-50 হাজার টাকার নিচে কোনো জবের অফার নেই। আচ্ছা দেখেন ফাইবারে সে কি করতেছে, দেখেন সে কিন্তু অলরেডি ছয়, এমন না যে বেচতে পারতেছে না, এমন না ওই দাম একটা দিয়ে বসে আছে, বিক্রি করতে পারতেছে না। তার কপিরাইটিং এর সার্ভিস শুরুই $455 থেকে। তো বুঝতেছেন হাউ মাচ এক্সপেন্সিভ কপিরাইটিং ইজ। আমরা গুরুত্ব দিই না, বাট বিদেশি কপিরাইটিং অনেক বেশি ম্যাটার করে। বাংলাদেশে এখনো অনেক অনেক কোম্পানি এটাকে গুরুত্ব দিচ্ছে না। যারা যারা অলরেডি ইন্টারন্যাশনালি কোঅপ করে ফেলছে তারা অলরেডি বুঝে গেছে, বাট যারা জানে না, যেমন আপনি আজকে ক্লাস করতেছেন আপনি বুঝবেন একদমই, এক সময় যেহেতু আপনি সিইও হবেন, আপনি একটা সময় যে আপনি একটা কোম্পানির ডিরেক্টর হবেন, তখন আপনি বুঝবেন একজন কপিরাইটার কেন রাখতে হবে। বাট ধরেন বাংলাদেশে ইয়ে ধরেন কোন একটা, আপনি ধরেন আজকের এই ক্লাসটা করেন নাই, তো আপনি যদি একটা কোম্পানি সিইও হন, আপনি চিন্তা করতেন যে একটা কপি রাইটার রাখবো 40,000 টাকা বেতন দিয়ে সিরিয়াসলি একটা লাইন লেখার জন্য? তো আমিই পারি এই। বাট আজকের পর থেকে আপনি বুঝতে পারবেন যে ওয়াই কপি রাইটার ইজ ইনডিড। ওকে, লেটস গো। আপনাদের বিশ্বাস না হলে আপনারা ভাই গুগল, এই ফাইবার এন্ড আপওয়ার্ক আছে, ফাইবার এন্ড আপওয়ার্কে যান, যে জাস্ট কপি রাইটিং লিখে সার্চ করেন, দেখেন আপওয়ার্কে তো দেখতেই পারবেন যে কিভাবে জব পোস্ট হইতেছে। আর ফাইবারে গেলে তো এই যে কাজ করতেছে যারা অলরেডি তাদের দেখতে পাবেন। সো চলেন এবার সিক্রেট রিভিল করা যাক, এই কপিরাইটিং এর পিছনে কি কি সিক্রেট আছে, কোন সিক্রেটের কারণে এই কপিরাইটিং এক্সপেন্সিভ এত, কোন সিক্রেটের কারণে কাস্টমার কিল হচ্ছে। সো এভরিথিং আজকে আজকে সবকিছু রিভিল করব। সো আমাদের কপিরাইটিং এর ফার্স্ট যে সিক্রেট, সেটা হলো অডিয়েন্সের পেইন পয়েন্ট নিয়ে খেলা। সেটা কি ভাই? অডিয়েন্সের পেইন পয়েন্ট নিয়ে খেলা। এখন কোশ্চেন ভাই, অডিয়েন্সের পেইন পয়েন্ট আবার কি? অডিয়েন্সের ব্যথার জায়গা? না ভাই, ব্যথার জায়গা না। পেইন পয়েন্ট কি এখানে? আচ্ছা ভালো কথা, এখানে এক্সাম্পল হিসেবে যত কপিরাইটিং থাকবে এগুলো সব আমার কপিরাইটিং। ধরেন আমাদের এজেন্সিতে, আমাদের টিম ডিজিটাল নামক যে এজেন্সি আছে, তো ওই এজেন্সিতে একটা ক্লায়েন্ট আসছিল, জাফরান জাফরান সেল করে, হ্যাঁ আপনারা জেনে থাকবেন। তো ওই জাফরান জাফরান সেলের জন্য আসলে, তো এটার কপি রেটিং এর জন্য আমার কাছে আসলো ডিজাইনার, যে ভাই এটার কপি লাগবে। তো আমি এখানে পেইন পয়েন্টটা ইউজ করে আমি এই কপি রেটিংটা করছি। কিভাবে করছি দেখেন, আমি চিন্তা করছি এই এক লাইন লেখার জন্য এমনও দিন গেছে যে সারাদিন 10 ঘন্টা চলে গেছে ভাই এই 2 লাইন বের করার জন্য। কিভাবে? এটা আপনারা আজকের পরই বুঝতে পারবেন। আজকে এইচডব্লিউ দিব না, এইচডব্লিউ তে যে বুঝতে পারবেন তেল বের হবে কি কি পরিমাণ এক লাইনের জন্য, ঠিক আছে?
তো যাই হোক, নোট খাতা নিয়ে বসতে হবে কপি রাইটিং এর সময়। যে চিন্তা করবো খালি এ তো হবে না, নোট খাতা নিয়ে বসতে হবে ভাই, ভুলে যাবেন আপনি। 10টা সেন্টেন্স ভাবার পর ওই 10টা ফার্স্ট সেন্টেন্স কি ছিল এটা ভুলে যাবেন, এই কারণে নোট রাখতে হবে। কারণ ওই নোট থেকে ওইখানে ওই লাইন ভালো না লাগলো ওই লাইন থেকে যে কোনো একটা ওয়ার্ডও এইখানে কাজে লাগতে পারে, একটা ওয়ার্ড অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, এটা আজকে দেখবেন। যাই হোক, তো পেইন পয়েন্ট নিয়ে আমি কি করছি, আমি চিন্তা করছি যে আচ্ছা, এই যে জাফরান, জাফরান যারা খায় তাদের পেইন পয়েন্ট কি, আমি একবার চিন্তা করছি। তো আমি ঘাটছি, রিসার্চ করছি যে জাফরানের বেনিফিট কি, এটা বের করছি। জাফরানের জাফরান না খেলে কি কি অসুবিধা হইতে পারে, জাফরান খাইলে কোন উপকারগুলো হয়। তো এর মধ্যে দেখলাম একটা জিনিস হইলো হাই ব্লাড প্রেশার। হাই প্রেশার, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, এটা বাংলাদেশের মানুষের একটা কমন প্রবলেম। ডায়াবেটিক্স, হাই ব্লাড প্রেশার, এটা হলো কি কমন একটা প্রবলেম। সো আমার কি, আমার তো অবশ্যই টার্গেট করতে হলে একটা ব্রড অডিয়েন্সকে টার্গেট করতে হবে। এরপর ওই ব্রড অডিয়েন্সের পেইন পয়েন্টে অ্যাটাক করতে হবে। তো আমি কি বলছি, খুব টেনশন কারণ উচ্চ রক্তচাপ, জাফরান হলো, এখানে একটু বানান ভুল করছে ডিজাইনার, জাফরান লিখছে। তো জাফরান হলো চাপের বাপ। তো এর দ্বারা কি বুঝাইছে, ভাই আপনার কি উচ্চ রক্তচাপ, তাইলে জাফরান চাপের বাপ মানে কি, জাফরান হলে এই চাপকে কমায় দিবে। ঠিক আছে, জিনিসটাও ইন্টারেস্টিং হয়েছে। পাশাপাশি আমি তার পেইন পয়েন্ট খুঁজে বের করছি কি, আমার অডিয়েন্স যার উচ্চ রক্তচাপ, সে যখন এটা দেখবে, আরে হাই ব্লাড প্রেশারের জন্য জাফরান উপকারী, আচ্ছা একটু অর্ডার করে দেখি। বা যার উচ্চ রক্তচাপ, সে কি করবে, সে থেমে যাবে। একটা এক্সাম্পল, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনারা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বর্তমানে ভাই কি কাল চলে আসছে, বলেন একজন, এখন কি কাল চলে আসছে, গরম। গরম, গরমকাল ভাইয়া। গরমকাল ভাই। গরমকাল চলে আসছে। গ্রীষ্মকাল। ধরেন গরমকালে আপনি বাসে জার্নি করতেছেন, এখন বাসে জার্নি করার সময়, গরমকালে আপনি বাসে জার্নি করার সময় আপনার কি পাবেন, পানি তৃষ্ণা পাবে। এখন আপনার খুব পানি তৃষ্ণা পাইছে, আপনার কাছে কোনো পানি নেই। ঠিক আছে, এখন আপনার সামনে দিয়ে যদি সারাদিন বাদামওয়ালা চিল্লায় আর যায়, ভাই বাদাম 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 বাদাম, আপনি আরো কি হবেন, বিরক্ত হবেন। ধর, বাদাম খেয়ে কি করবো এই গরমে, পানিওয়ালা কই, পানিওয়ালা আসে না কেন। বাট ওই দূর থেকেও যদি কোনো বাদামওয়ালা যায়, পানিওয়ালা যায়, পানিওয়ালা পানি, ওই পানিওয়ালাটার আপনি কানে আপনার লাগলে আপনি সাথে সাথে ওইটার প্রতি কি হয়ে যাবেন, ওনার প্রতি আপনি ওনার দৃষ্টি আকর্ষণ করবেন, ওনাকে ডাকবেন, ওনার জন্য আপনি অপেক্ষা করবেন। এইটাই ভাই পেইন পয়েন্ট। যখন যার যেটা দরকার, যার যেটা প্রবলেম, ওই প্রবলেমটা, পেইন পয়েন্ট মানে যার যেটা সমস্যা, ওই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাকে কি করতে হবে, তার ওই প্রবলেমটাকে নিয়ে কথা বলতে হবে। আমি যখন পানি পানি বলছে ওই পানিওয়ালা, পানিওয়ালার কথা কিন্তু আমার সব শব্দ এড়ায় যে ওইটাই কানে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা, ঠিক এইরকমই। তো আপনার এই যে যে এক্সাম্পলটা দিলাম, তো এরকম আপনি আপনার যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা নিয়ে কপি রাইটিং করবেন, সেটা নিয়ে চিন্তা করেন যে এই প্রোডাক্টটা মানুষের কোন পেইন পয়েন্টের সমাধান, কোন সমস্যার সমাধান, কোন প্রবলেমের সলিউশন। এরপর সেটা নিয়ে কি করতে হবে, আপনাকে কপি রাইটিং করতে হবে। আর তখনই কি, এই যে যার পানি খেতে ইচ্ছা করতেছে সে কি বাদাম আলারে জীবনে ডাকবে, ডাকবে না ভাই। তো আপনার অডিয়েন্স যার উচ্চ রক্তচাপ, সে কিন্তু আপনার এই অ্যাড দেখার সাথে সাথে থামবে। বাট এই সেম অ্যাড, হ্যাঁ, এই জাফরানের সেম অ্যাড যদি যাদের লো ব্লাড প্রেশার তাদের সামনে যায়, তারা জীবনে থামবে, থামবে না। বাট বিকজ তার তো এটা কোনো পেইন পয়েন্ট না ভাই। তো এন্ড অফ দা ডে আপনার টার্গেট অডিয়েন্সের পেইন পয়েন্ট মানে যেটা সমস্যা, সেটা নিয়ে আপনাকে লিখতে হবে, তাহলে কি হবে, আপনার অডিয়েন্স কিল হবে, কিল কিল। সো নেক্সট যে সিক্রেট, সেটা হলো ভাই কোশ্চেন। আপনার কাছে মনে হইতে পারে ভাই এগুলো তো ভাই এতদিন দেখতাম ভাই, বাট আপনি তো ট্রাই করেন না ভাই, আপনার কাছে যত ইজি মনে হইতেছে ভাই, আপনি কখনো ভাবছেন মানুষের পেইন পয়েন্ট নিয়ে আপনাকে আপনি লিখলে ওইটা টার্গেট হবে। আপনি আজকে থেকে কপি রাইটিং ছাড়া, লাইক ধরেন আপনি একজন র্যান্ডম মানুষকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখতে দিয়েন, লিখে ওইটা নিয়ে এক চালান, প্লাস আজকে আপনি কপি রাইটিং ক্লাস করার পরে কপি রাইটিং করে এরপর সেই কপি দিয়ে এক চালান, আপনি একদম ভালোভাবে বুঝে যাবেন ডিফারেন্সটা, যে একটা কপি রাইটিং এর কি গুরুত্ব, কপি রাইটিং এর কারণে কি কারণে মানুষ থামতেছে আর কি কারণে থামতেছে না। এই যেমন দেখেন, এখানে আমি কি করছি, যে আমাদের একটা কোর্স ছিল যে ওয়েব ডেভেলপমেন্ট, এটা সেল করতে হবে। তো আমি এখানে কি করছি, শিখতে চাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট, এক করছি ফ্রন্ট এবং ব্যাক এন্ড। তো আমি এখানে কোশ্চেন করছি শিখতে চাচ্ছেন, আমি যদি এখানে, যিনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে সে কিন্তু এটা দেখার সাথে সাথে থেমে যাবে, ঠিক না?
যেমন এক্সাম্পল দেই, হৃদয় আহমেদ ভাই আছেন? হৃদয় হৃদয় ভাই আছেন? হৃদয় আহমেদ ভাই জি ভাই, আলহামদুলিল্লাহ। আছেন? জান্নাতুল নাইম ভাই হ্যাঁ আছেন? ভাই, শোনা যাচ্ছে। জান্নাতুল নাইম আপু আছেন? জি ভাই আছে। আচ্ছা ভাইয়া, সরি। এই যে দেখেন, আমি যে আপনাদের নাম ধরে ডাক দিলাম, আপনাদের যদি মনোযোগ এতক্ষণ একটু সরেও যাইতো, তো এই যে ডাক দেওয়ার কারণে আপনার মনোযোগটা একদম পুরো ক্লাসে চলে আসছে না, যে ভাই আমার কেন ডাকতেছে, চলে আসছে না? তো জি ভাই, জি। এই যে জি এই জিনিসটা দেখেন, আমি আমি জি যখন স্পেসিফিক ভাবে মেনশন করলাম, তখন কিন্তু আপনার অ্যাটেনশন আমার দিকে চলে আসছে ভাই। ধরেন আপনি অন্য কোনো কাজে বিজি ছিলাম, আমি ধরে নিলাম আপনি অ্যাটেনশন চলে গেছে ক্লাস থেকে, বা আপনি অন্য কোনো কাজে বিজি ছিলেন, বাট আমি যে আপনার নাম ধরে ডাকলাম, আপনার কিন্তু অ্যাটেনশন চলে আসছে আবার এখানে। ঠিক সেরকম আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, আমি যদি এখানে বইলে প্রশ্ন করি যে ভাই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে যে, সে কিন্তু এটা দেখার সাথে সাথে থাইমা যাবে। হ্যাঁ, আমি তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, তারপরে কি আছে, এক করছি ফ্রন্ট এবং ব্যাক এন্ড। এটা হলো আর কি প্রোগ্রামিং এর দুইটা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। তো ওইটা এখানে আমি তুলে ধরছি। তো যে শিখতে যাচ্ছে সে তো জানে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি। তো বলবে হ্যাঁ আমি তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, বাট যে ডিজাইন শিখতে চাচ্ছে সে কি এই অ্যাড দেখে জীবনে থামবে? থামবে না, বিকজ সে তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় না। সে এড়ায় যাবে, তো ওয়েব ডেভেলপমেন্ট শিখা আমার তো লাগবে না, তার কাছে যদি ইয়ে হয়। আচ্ছা, কি মেসেজ দিচ্ছে কে? আমার কথা মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, আপনাদের কাছেও কি সেম এরকম হচ্ছে? কথা বেঁধে যাচ্ছে মাঝে মাঝে? জি ভাইয়া, একটু মাঝে জি মাঝে ভাই, lag একটু বেঁধে দিচ্ছে। যাচ্ছে। আচ্ছা ভাইয়া, মেবি নেট বাফারিং করতেছে একটু এর ক্ষেত্রে আসলে, সরি। লোকজিৎ সাহা আমারও। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমি তাহলে বেশি প্রবলেম হচ্ছে? না ভাই, বেশি না। ওকে, ঠিক আছে ভাই, নেট বাফারিং এর জন্য হতে পারে, সরি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমার প্রোডাক্ট নিয়ে আমার অডিয়েন্সকে কোশ্চেন করতে হবে। আমার অডিয়েন্সকে যখন আমি কোশ্চেন করব, তখনই আমি কি করতে পারবো, আমার অডিয়েন্সের অ্যাটেনশন গ্রাব করতে পারবো বা কিল করতে পারবো, ঠিক আছে? তো মাহবুব ভাই বলেন। ভাইয়া এখানে তো আপনার দুই মানে টোটাল কন্টেন্টটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে শিখতে চাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে একই কোর্সে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। এখানে কপিরাইট কোনটা? আর আহ, মানে টোটালটাই কি কপিরাইট, নাকি হুম, শিখতে চাচ্ছেন টোটালটাই ওয়েব বলছি না, ডেভেলপমেন্ট ডিজাইনের কোয়েশ্চেন মধ্যে যে কি? যে লেখাটা থাকে টোটালটাই কপি রেটিং। সরি, বুঝতে পারিনি ভাইয়া, আরেকবার। বললাম না, ডিজাইনের মধ্যে যে লেখা থাকে, জি জি। তো এটা ডিজাইনের মধ্যে পুরো লেখাটা আছে, সো পুরো লেখাটাই কপি রেটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভাই থ্যাংক ইউ। সহজ কথা, আপনি যদি গুগল করেন আপনি দেখবেন, এই যে একজন ফার্স্টেই বলছে, ঠিক আছে, আপনার অডিয়েন্সকে পারসিভ করার জন্য আপনাকে যেটা করতে হয় সেইটাই কপি রেটিং দেয়, আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্রাব করার জন্য। পারসিভ মানে কি, বাংলা কথায় বললে আপনার অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়ার জন্য যা করবেন তাই কপি রেটিং, ঠিক আছে, সহজ ভাষায়। তাকে সেল জেনারেট করার জন্য, তাকে তাকে তার অ্যাটেনশন নিয়ে তাকে যে সেল কনভার্ট করা, এটার জন্য আমাকে যা করতে হবে সেটাই কপি রেটিং, ঠিক আছে? সো কপি রেটিং, এই যে বললাম না, একটা কন্টেন্টের দরজা। লাইক ধরেন একটা দোকানে, ধরেন একজন ভিতরে সেলসম্যান অনেকগুলো, আর গেটের কাছে একজন সেলসম্যান। তো এই গেটের কাছে যে সেলসম্যান, তার দায়িত্ব দেওয়া হলো, ভাই তোর কাজ খালি লোকজন যা আসবে তারে অফার দেখায়, বিভিন্ন অফার টফার দেখায় ভিতরে ঢুকানো, এরপর ভিতরে যে সেলসম্যান বাকিদের কাজ, তোর আর এরপর কাজ নেই। এই যে এটা হলো কপিরাইটিং এর, সেম কপিরাইটারের রোলও এটা, যে ভাই, তো দেখেন এন্ড অফ দ্য ডে আপনার যদি ক্লায়েন্টই ভিতরে না যায়, 100 জন ভিতরে যায় দেখলে এর মধ্যে 10 জন কনভার্ট হবে স্বাভাবিক, বাট ক্লায়েন্টই যদি ভিতরে 10 জনও না যায়, তাহলে তো 10 জন যদি নাই যায়, তাহলে 10 জন কনভার্ট হবে, এই চিন্তা তো আরো অনেক পরের কথা। সো এন্ড অফ দ্য ডে কিন্তু কপিরাইটিং কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? এটা হলো ওয়ান অফ দা ফার্স্ট প্রায়োরিটি কোন একটা অ্যাড, কোন একটা বিজনেস, কোন একটা প্রোডাক্টের জন্য। সো ওই যে কপিরাইটারের কাজ শুধু কন্টেন্টের, এই যে এই ডিজাইনটা দেখে কি, একজন ওয়েব ডেভেলপমেন্ট যিনি শিখতে চাচ্ছেন তিনি থেমে যাবেন, এইটা থেমে যাওয়ার পর কন্টেন্ট পড়া শুরু করলো। তো কপিরাইটিং এর কাজ কিন্তু শেষ। কপিরাইটিং এর কাজ কি ছিল, কন্টেন্টের মধ্যে ঢুকানো। সে কিন্তু দরজা পার হয়ে গেছে, শেষ কন্টেন্ট, কপিরাইটিং এর কাজ শেষ। এবার কিসের কাজ শুরু? এবার কন্টেন্ট রাইটারের খেলা শুরু। এবার কন্টেন্ট রাইটার যত ইন্টারেস্টিং ভাবে লিখবে, তত সেই অডিয়েন্সটা আমার কনভার্ট হওয়ার চান্স থাকবে। সো বাকিটা তো কপিরাইটার হিসেবে আপনার কাছে শুধু, এই যে দেখেন না, সময় টিভির ট্যাগলাইন দেখেন না মাঝে মাঝে, এ কি করলেন সাকিব খান, পরে দেখা যায় যে সাকিব খান কি করছেন, সাকিব খান বাংলাদেশে আসছেন। সো এরকম ব্যাপারটা, হ্যাঁ, যে
নর্মালি এখন আমি এই টাইপের কন্টেন্ট আর স্কিপ করি বেশি, যেগুলো ক্লিক বেট ধরে আর কি। যতই স্কিপ করেন দেখবেন ওই পোস্টে এঙ্গেজ বেশি, এঙ্গেজমেন্ট ওই পোস্টেই বেশি। আপনি স্কিপ করতেছেন, অনেক হাজার হাজার মানুষ খাইতেছে ওইটাই। ঠিক আছে, এই যে এই যে ইয়ে ঘরের বাজারের যে ভাই, কি জানো ওনার নাম, জামশেদ মজুমদার ভাই। জামশেদ মজুমদার ভাই, এই যে আল্লাহ 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 দিয়ে যে উনি একটা রিয়েকশন সুবহানাল্লাহ, দিয়েছে, সুবহানাল্লাহ। এই রিয়েকশনই মানুষকে পাগল বানাই দিচ্ছে। ঠিক আছে, এ কি ইন্টারেস্টিং, এই ফানি দেখতে দেখতে এখন কিন্তু ঘরের বাজারে কিন্তু সবাই মিম করে, মিমস মিমস বানাই বানাই আমরা কিন্তু ঘরের বাজারের ব্র্যান্ড বানাই দিচ্ছি। ঘরের বাজার মিমস বানাইতে বানাইতে হানি নাটস নিয়ে মিমস করছি, এই সেই করতে করতে এখন কিন্তু ঘরের বাজার ঠিকই কোটি টাকার ব্যবসা হয়ে গেছে। ঠিক আছে, তো ব্যাপারটা এরকমই, ওয়ার্ড অফ মাউথ যখন হয়ে যায় মানুষের টপ অফ দা মাইন্ডে যখন চলে আসে, এখন যেমন মধুর কথা আসলে, মধু বা ন্যাচারাল প্রোডাক্টের শুদ্ধতম ব্র্যান্ডের কথা আসলে ঘরের বাজার প্রায় ফার্স্টে এসে পড়ে। মানুষ মিমস ভুলে যায়, বাট টপ অফ দা মাইন্ডে মানুষের প্রোডাক্টটা কিন্তু ঠিকই থাইকা যায়। ঠিক আছে, সো এন্ড অফ দা ডে আপনাকে যাই করেন না কেন মানুষের অ্যাটেনশন আপনাকে পেতে হবে, নাইলে ভাই কোনো লাভ নাই। ঠিক আছে, তো কি বললাম ভাই, কোশ্চেন করতে হবে, কোশ্চেন করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, অডিয়েন্সকে কিল করতে পারবেন, বিকজ এর মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্স যারা তারা থেমে যাবে। নেক্সট যেটা আসছে ভাই, বেনিফিট। বাঙালি ভাই যেখানে লাভ আছে সেখানে আছে। তানভীর আশিক ভাই বলেন। আচ্ছা ভাই, আপনার কপি রাইটিং এর ক্ষেত্রে কি কোনো কি এমনি মানে ওয়ার্ডের কি লিমিটেশনস আছে, যে মানে মানে ন্যূনতম এর কয়টা ওয়ার্ড হওয়া লাগবে, বা এর চেয়ে বেশি হইতে পারবে না, বা সামথিং? না, লিমিটেশন নেই, আপনি যতটুকু দিয়ে মানুষের অ্যাটেনশন নিতে পারেন, নো লিমিটেশন। বলেন, আরেকজন হাত তুলছেন কে? ওমর ফারুক ভাই। হ্যাঁ ভাই, এই যে ক্লোথিং টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলার কিভাবে কপিরাইটিং হবে? ক্লোদিং, হ্যাঁ। আচ্ছা, আমরা আমরা হলো মাঠে নামার জন্য পরে যাই, আমরা আগে শিখি, তারপর আমরা কেমনে করবো এটাতে যাই। ঠিক আচ্ছা আছে ভাই, আচ্ছা। জি। আমরা আমরা আগে লার্নিং লার্নিং পিরিয়ড শেষ করি, এরপর কেমনে করবেন এই কোশ্চেনের অ্যান্সার আপনি নিজেরটা নিজেই জানবেন। ঠিক আছে ভাই, আশা আচ্ছা করি আচ্ছা। ইনশাআল্লাহ। তো আমরা আগে শেখা শেষ করি, আমরা কিভাবে কিভাবে করব। তো যেমন এই ভাই যে কোশ্চেনটা করছেন, আমি এতটুক যতটুক শিখেইছি এতটুকের মধ্যে থেকে অ্যান্সার দিয়ে দিই। তো আপনি যখন একটা কাপড় বিক্রি করবেন, আপনি কি কি নিয়ে ভাববেন? ধরেন পেইন পয়েন্ট কথাই আসুক, এই সিক্রেটটা ইউজ করে আপনি আপনার ক্লোদিং নিয়ে কিভাবে বিজনেস করবেন। ধরেন আজকে আমরা ক্লোদিং নিয়ে কথা বলার সময় ফার্স্টে এক ভাই বলছে যে সে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস বিক্রি করে। হ্যাঁ, আমার মাথায় একটা ইন্টারেস্টিং কপি আসছে, এই জন্য জাস্ট আমি বলতেছি, ভাই চাইলে ট্রাই করে দেখতে পারেন। জাস্ট আমি এটা ড্রাফট চিন্তা ভাবনা বলতেছি, বাট একটা কপি রাইটিং এর জন্য ন্যূনতম 1 ঘন্টা চিন্তা করা লাগে। আমি জাস্ট আমার মাথায় সাডেন চিন্তা আসলো, ভাই বললো তাই বলতেছি। এই পেইন পয়েন্ট ইউজ করে আমি লাইক এই পাকিস্তানি ড্রেসের জন্য কিভাবে কপি রাইটিং করতে পারি। হ্যাঁ, এখন এই যে এখানে চিন্তা করেন পাকিস্তানি ড্রেসের ক্ষেত্রে পেইন পয়েন্ট কি। একটা পেইন পয়েন্ট বলে আমি যে ফার্স্টে একটা গল্প বললাম যে ডুপ্লিকেট ভাই, ডুপ্লিকেট। ডুপ্লিকেট একটা প্রবলেম। আর একটা প্রবলেম কি, যে আমি আমার ওয়াইফকে নিয়ে গত কয়েকদিন আগে 11টা পর্যন্ত ঘুরছি সীমান্ত সম্ভার, বর্তমানে ঢাকার শহরের অন অফ দা, কি বলা চলে এটাকে, ওয়ান অফ দা বেস্ট শপিং কমপ্লেক্স। ঠিক আছে, লাক্সারিয়াস বা লাক্সারিয়াস বলা যায় না, বাট অনেক কালেকশন আছে এখানে। তো এখানে ঘুরছেই পায় নাই, সে তার পছন্দ হয় না। তো এখানে এটা একটা পেইন পয়েন্ট না, যে সারাদিন ঘুরেও মন মতো পাকিস্তানি ড্রেস পাচ্ছেন না। এই যে একটা পেইন পয়েন্ট নিয়ে কথা বললাম, সারাদিন ঘুরেও মন মতো পাকিস্তানি ড্রেস পাচ্ছেন না, তাহলে এখানে একবার ভিজিট করুন। এই যে শেষ, তার মাথায় কিন্তু ক্লিক করবে, এই যে আমি যে সারাদিন ঘুরে আসছি, আমি যখন এই একটা দেখবো, আল্লাহ সারাদিন ঘুরে তো আসলেও পাই না, এটা তো আমার পেইন পয়েন্ট, এখানে তার মানে মন মতো ড্রেস পাওয়া যাবে। বা আরেকটা পেইন পয়েন্ট দেখেন, এই যে যেমন আমি একদিন গেছি একটা ড্রেস পছন্দ হয়েছে, সাইজ পাচ্ছে না, সাইজ হচ্ছে না, হ্যাঁ, সাইজ আর কি, যেই সাইজের ড্রেস লাগবে সেই সাইজ নাই, সাইজ অ্যাভেলেবেল নাই। তো এখানে আমি কপি রাইটিং কি করতে পারি, ধরেন আপনার কাছে অনেক স্টক আছে, আপনি কপি রাইটিং কি করতে পারেন, আপনার আপনার পছন্দের প্রোডাক্টের সাইজ কি পাচ্ছেন না, আপনার পছন্দের প্রোডাক্টের সাইজ কি মার্কেটে অ্যাভেলেবেল নাই, তাহলে বা আপনার পছন্দের পাকিস্তানি ড্রেসের সাইজ কি অ্যাভেলেবেল নাই, তাহলে এখানে আসুন। এই যে, হ্যাঁ, এটা জাস্ট ড্রাফট চিন্তা ভাবনা বলতেছি, বাট এটা কিন্তু মানুষের একটা পেইন পয়েন্ট, সাইজ পাইতেছে না, পছন্দ মতো ড্রেস পাচ্ছে না, এই যে অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাচ্ছেন না, তাহলে এখানে আসুন। এরপর এরপর আপনি এটা কিভাবে তারা বিশ্বাস করাবেন, এটা কন্টেন্ট রাইটারের কাজ, কপি রাইটারের কাজ শেষ ভাই। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এই সিক্রেট গুলো যে বলতেছি, এটা আপনার কাছে খুব সিম্পল মনে হইতেছে ভাই, পেইন পয়েন্ট নিয়ে কপি রাইটিং করতে হবে ভাই, এটা কি এমন বললেন সিক্রেট। বাট এই যে এখন দেখেন, চিন্তা করেন আপনার প্রোডাক্ট নিয়ে এই সিক্রেটটা চিন্তা করেন, দেখবেন এতদিনের চিন্তা ভাবনা আর এখনের চিন্তা ভাবনা অনেক ফারাক।
ঠিক আছে? ভাই, আমি এই এই প্রত্যেকটা, কথাগুলো তো পোস্টের ক্যাপশনে থাকবে তাই না? মানে প্রোডাক্ট এই হ্যাঁ, বর্তমানে যেগুলা বললেন। এটা হলো টাইটেল বা ডিজাইনের মধ্যে থাকবে যে কোনো একটা। মানুষ কিন্তু থামে দুইটা জিনিস দেখে। আপনি আজকে থেকে, আপনি নিজেকে নিজে আজকে থেকে যখন স্ক্রল করবেন, থামলে নিজেকে নিজে প্রশ্ন করবেন কি দেখে থামছি, বুঝবেন ওইটাই মানে আমার ভাই, প্রতি হুক যেমন হিসেবে হচ্ছে কাজ করে। সাধারণত পাঞ্জাবি হোক বা অন্য কোনো জামা হোক, ওগুলো তো ছবি তুলে দেওয়া হয়, তো ওই হুম, ছবির মধ্যে তো এইখানে যেমন লিখা দিছেন অর্গানিক মার্কেটিং এ বাড়বে ফলোয়ার বা এরকম কিছু, তো ওই ছবিগুলোর মধ্যে দেওয়া যাবে না, তো ওই যে সেক্ষেত্রে তো ক্যাপশনের ক্যাপশনে টাইটেল। দিব। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম যে হ্যাঁ, ক্যাপশনে এই দিব জন্যই তো কিনা। বলছি কপিরাইটিং, তো এর হ্যাঁ, হ্যাঁ। জন্যই বললাম যে হয় ডিজাইনের মধ্যে থাকবে কিংবা ক্যাপশনের টাইটেল থাকবে, সিম্পল। ইনজামুল হক আর ভাই সুমন বলেন। ভাই, একটু মাঝখানে বলি যে যদি ভাবি কখনো যদি ড্রেসের সাইজের কোনো প্রবলেম হয়, অলওয়েজ চলে আসবেন। মানে যে ড্রেসই হবে না কেন, পছন্দ হবে, কোনো সমস্যা নাই, যে কোনো সাইজের করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হুম, হুম, জাস্ট এইটাই। নক করবেন, কপিরাইটিং নক হয়ে গেল করবেন, না? ইনশাল্লাহ চলে আসবেন, ভাই কোনো আপনার প্রবলেম খালি নেই ভাই জাস্ট। রিসার্চ করা কাজ। আপনি রিসার্চ করলে, আপনি তো আর এই বিজনেস, ধরেন যিনি যে ভাই পাকিস্তানি ড্রেস বিক্রি করতেছে, সে তো শুধু আজকের দিনের প্রোডাক্ট বিক্রি করবে না। তার তো, ধরেন আল্লাহ যদি ব্যবসায় রহমত দেয়, তাহলে সে কিন্তু সারা জীবন করবে। তো এই সারা জীবন যে ব্যবসা করবে, সারা জীবন ব্যবসা করার জন্য তো এই আজকের কপি রাইটিং শেষ করলেই শেষ না। এই যে সিক্রেট গুলো শিখতেছেন, এগুলো দিয়ে দেখবেন আপনার মাথায় নতুন 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 অনেক আইডিয়া আসতেছে। প্লাস আপনি এই সিক্রেট গুলা ট্রেন্ডের সাথেও গা ভাসাইতে পারবেন, ঠিক আছে? ধরেন ওই যে এখন বর্তমানে একটা বের হয়েছে না, যে ওই যে গরু একটা লাথি দেয়, উল্টে আইসা ড্রেস নিয়ে শুয়ে পড়ে। হ্যাঁ, তো আপনি ধরেন এই গরু একটা লাথি দিয়ে উল্টে আইসা ড্রেস নিয়ে শুয়ে পড়ে বললেন যে আপনিও কি এভাবে ঘুরতে ঘুরতে হয়রান। এই যে, তো এই কপি রাইটিং কি শুধু ডিজাইনে থাকবে, ক্যাপশনে থাকবে? আপনি তো চাইলে ভিডিওর শুরুটাও করতে পারেন কপি রাইটিং দিয়ে। ইন্টারেস্টিং একটা শুরুই কিন্তু থামিয়ে দিতে পারে যে কোনো একটা ভিডিওতে থামার পেছনেও কিন্তু কপিরাইটিং এর ভূমিকা আছে এন্ড অফ দ্য ডে। কিভাবে? ভাই, স্ক্রিপ্ট রাইটার, আপনি আপনি প্রফেশনালি ভিডিও না বানাচ্ছেন, বাট প্রফেশনালি যারা ভিডিও বানায় তাদের ক্ষেত্রে স্ক্রিপ্ট ছাড়া ভিডিও হয় না। তো স্ক্রিপ্ট রাইটার যে এই যে টাইটেলটা দিল, এটাই তো হুক, এটাই তো কপিরাইটিং এন্ড অফ দ্য ডে। ইনজামুল হক ভাই, কি আর কিছু বলবেন ভাই? আমরা কন্টিনিউ করি, শেষে যে কোশ্চেন সেশন নিই, যদি ইমার্জেন্সি কোনো কোশ্চেন না হয়। হুম, আমার 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 ওকে। আমার আমার জন্যও ভালো হয়, সবার জন্যই ভালো হয়, বিকজ সেশনটা শেষ করি, এরপর ভাই সব প্রশ্নের উত্তর দিয়ে এরপর যাবো ইনশাল্লাহ। তো ভাই, বাঙালি হলো বেনিফিট যেখানে দেখবে সেখানে দৌড়াবে। সো মানুষকে আমার প্রোডাক্টের বেনিফিট ফোকাস করাইতে হবে। আমি এখানে কি বলছি, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কোর্সের জন্য আমি কপিরাইটিং কি করছি, অর্গানিক মার্কেটিং এ বাড়বে ফলোয়ার, হয়ে যাবেন আপনিও টপ সেলার। তো এখানে বেনিফিট কি দিচ্ছি, দুইটা বেনিফিট দিচ্ছি, যে অর্গানিক মার্কেটিং করলে আপনার ফলোয়ার বাড়বে। আরেকটা কি দিচ্ছি, যে হয়ে যাবেন আপনিও টপ সেলার। এই যে বেনিফিটের কপিরাইটিংটা রাসেল ভাই আপনাদেরকে এই কোর্সে জয়েন করানোর জন্য ইউজ করছে। বিশ্বাস না হইলে ভাই, রাসেল ভাই যেসব পোস্ট দেখে আপনারা জয়েন করছেন, সেই পোস্টগুলো দেখে আসেন। ওইখানে দেখবেন আপনাদেরকে অনেক বেনিফিট দেখানো হয়েছে। এই কোর্স শেষে আপনি এইটা করতে পারবেন, ওইটা করতে পারবেন, আপনি বিজনেসম্যান হবেন, আপনি অ্যাড চালাইতে পারবেন, আপনি ক্রিয়েটিভ কন্টেন্ট লেখা শিখবেন, মানে কত কিছু দেখছেন। তো এই সব কিছুই কিন্তু আপনি কি বেনিফিট দেখে আসছেন। সো এন্ড অফ দ্য ডে আপনার অডিয়েন্সের কাছে যদি বেনিফিট না থাকে, লাইক এই যে এইখানে আমি দেখাই একজন প্রফেশনাল কপিরাইটার থাকলে কি সুবিধা, বা প্রফেশনাল কপিরাইটিং করলে কি সুবিধা, না করলে কি সুবিধা, না করলে কি অসুবিধা, করলে কি সুবিধা। দেখেন, আমি যে এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে কপিরাইটিংটা করছি, যে অর্গানিক মার্কেটিং এ বাড়বে ফলোয়ার, যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে, তাহলে আপনি কি বুঝতেন, অর্গানিক মার্কেটিং শেখানো হবে যেখানে টাকা ছাড়া আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন। আরেকটা কি হয়েছে, হয়ে যাবেন আপনিও টপ সেলার। ওয়ার্ড অল্প বাট মিনিং বিশাল। দেখেন আমার লাইন অল্প, বাট এটাই কিন্তু আমি ডিসক্রাইব করতে হইতেছে ব্যাপারটা। এটা হলো অডিয়েন্সকে বুঝে নিতে হবে যে টপ সেলার হবে মানে কি ভাই। ফাইবার, আপওয়ার্কে যে কি একটা ট্যাগ থাকে, যে যার যত বেশি আর্নিং থাকে, তো টপ সেলার হইলো একটা একটা হায়ার লেভেলের একটা লেভেল বা ইয়ে। তো এই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে টপ সেলার মানে ফ্রিল্যান্সিং ও শিখাবে, দেখছেন? তো ইশারার মাধ্যমেই কিন্তু অনেক কিছু বুঝাই ফেলা যায়। এটা হলো এই কপিরাইটিং এর মাধ্যমে বোঝা যায়। তো দেখেন, আমি যদি এই যে কপিরাইটিং এর মাধ্যমে আমি বেনিফিট বুঝাইছি, এখন আমি এই কপিরাইটিং করে অ্যাড চালাইলে কি আমার কোর্সে জয়েন করবে অডিয়েন্স, নাকি যদু মধু কদুরা যখন অ্যাড চালাবে, জয়েন আওয়ার ইনস্টাগ্রাম কোর্স টুডে, এই কোর্সে মানুষ জয়েন হবে বেশি? বলেন, আপনারাই এবার বলেন। দিস ইজ দ্য পাওয়ার অফ কপিরাইটিং অ্যাকচুয়ালি, ঠিক আছে? ভাই সেকেন্ড আমি জীবনও জয়েন হবো না। তো এইটাই আসলে, এখানে ক্লিয়ার কমিউনিকেশন নাই। তারপর হবে না যে এমন না, দিন শেষে মানুষ কনভার্ট হবে, কাস্টমার কনভার্ট হবে, স্বাভাবিক, ঠিক আছে? বাট বাই এন্ড অফ দ্য ডে, তো আপনি দেখেন, আপনি এই যে জয়েন আওয়ার ক্লাস টুডে, এই এই জয়েন আওয়ার ইনস্টাগ্রাম কোর্স টুডে, এইটা দেখা যতটা না আমি এঙ্গেজড হয়েছেন, আপনি যতটা না ফিল করছেন,
আর এই কপি রাইটিংটা দেখে আপনি তার চেয়ে কত বেশি এঙ্গেজড হয়েছেন এবং ফিল করছেন, এইটাই হলো বিকজ কপি রাইটিং ম্যাটার। ওকে, তো আমাদের প্রোডাক্টের বেনিফিট নিয়ে ভাই আমাদেরকে অডিয়েন্সকে কিল করতে হবে। এই যে ভাই, এই জিনিসটা সবাই মনোযোগ দিয়ে শুনেন, কতজন আছেন এতক্ষণ যে যে যাই করছেন ভাই, এখন ভাই সবাই মনোযোগ দেন। এইটা ছাড়া ভাই কপিরাইটিং কিন্তু অসহায় হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা কি ভাই বলা হয়েছে? পোয়েট্রি টোন। এই যে এতক্ষণ দেখবেন পোয়েট্রি টোন ছাড়া কিন্তু কপিরাইটিং যে একবারে জমে এমন না, পোয়েট্রি টোন ছাড়া কপিরাইটিং অসম্পূর্ণ থেকে যায়। এর আগ পর্যন্ত যতগুলা দেখেন শেষের একটা টোন মিল আছে। অর্গানিক মার্কেটিং এ বাড়বে ফলোয়ার, হয়ে যাবেন টপ সেলার, ফলোয়ার সেলার, ঠিক আছে? আগে যান ডেভেলপমেন্ট ব্যাক এন্ড, ঠিক আছে? আগে যান রক্তচাপ, চাপের বাপ, ঠিক আছে? চাপ বাপ। এই যে প্রত্যেকটাতে যে যে পোয়েট্রি টোন আছে, এইটা কিন্তু আপনাদের অনেক বড় একটা পেইন পয়েন্ট। ভাই আমি তো ছন্দ মিলাইতে পারি না। এই যে ছন্দ কেমনে মিলাবেন, এই সিক্রেটটা আমি রিভিল করতেছি ভাই, খুব মনোযোগ সহকারে শুনেন। আর এই ছন্দ বা এই পোয়েট্রি টোন মিলাইতে হইলো আমাদের কপি রাইটিং এর 80% টাইম যায়, বিলিভ মি অর নট। এখন প্রশ্ন ভাই কিভাবে? এখন ভাই দেখেন প্রশ্ন কিভাবে, আমার এই শেষের দুইটা ওয়ার্ড খালি কি ছন্দ মিলাইলেই হইলো? এই চান আর চানের সাথে তো এখানে সমাধানই যে হবে এটা আমার বের করতে টাইম লাগছে না ভাই। আর এই চান আর সমাধান যে এই প্রোডাক্ট রিলেটেড, সেটা আমার বের করতে সময় লাগছে না। তো এর জন্যই ভাই ফার্স্টে বলছি যে ভাই লিখতে হইলে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। বিকজ আপনি যদি মাথায় শব্দ না থাকে তো আপনি কিভাবে শব্দ মিলাবেন ভাই, ঠিক আছে? সো পোয়েট্রি টোনের ক্ষেত্রে সিক্রেটটা কি ভালোভাবে শোনেন। পোয়েট্রি টোনের ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা নিয়ে লিখবেন, ওই প্রোডাক্টটার কোন সিক্রেট ইউজ করে কপিরাইটিং করবেন আপনি ডিসিশন নেবেন ফার্স্টে, যে ভাই আমি এটার পেইন পয়েন্ট নিয়ে কপিরাইটিং করবো। আচ্ছা ভালো কথা, এখন এই প্রোডাক্টের পেইন পয়েন্ট কি? 5টা পেইন পয়েন্ট নোট ডাউন করেন। একটা দিয়ে ভাই সামনে গাইলে আপনি ধরা খেয়ে যাবেন। কিরকম? একটা নিয়ে সামনে গাইছেন, ওইটার কোনো পোয়েট্রি টোন মিলাইতে পারতেছেন না ওই আহ, ওই পেইন পয়েন্ট নিয়ে, তখন কি করতে হবে? আপনাকে সেকেন্ড অপশনে তো যাইতে হবে, ঠিক না? অপশন রাখতে হবে হাতে। 5টাই যে রাখতে হবে এমন না, 2টা 3টা 4টা 5টা যাই হোক। এমনও আছে 10টা পেইন পয়েন্ট দিয়েও আমার মিলে নাই, 11 নাম্বার আরেকটা বের করে এরপর এটা মিলাইতে হচ্ছে, এরকম। তো আমি এই ডিসিশন নিয়ে ফেলছি, আমি এই জিনিস নিয়ে, ধরেন আমি এই আমার যে এখানে যে সিটটা আছে এই সিটটা নিয়ে আমি কি বের করছি, কি চিন্তা করছি যে আমি এখানে বসার সমস্যার সমাধান এটা নিয়ে কপি রাইটিং করবো। তো এই ক্ষেত্রে আপনি যখন ডিসিশন নিয়ে নিছেন, তো ফার্স্ট লাইনটা আপনার মাথায় যা আসে ইন্টারেস্টিং ভাবে লিখবেন, যা আসে, বা ওই যে সিক্রেট গুলো ইউজ করে লিখবেন, পেইন পয়েন্ট হোক যাই হোক ওগুলো নিয়ে। যেমন আমি এখানে কি লিখছি, বসা কিংবা যা খুশি রাখতে চান, তো এখানে কোন সিক্রেটটা ইউজ করছি কেউ একজন বলেন তো, কোন সিক্রেটটা ইউজ করছি ফার্স্ট লাইনে আমি? প্রবলেম সলিউশন। আমি যে সিক্রেট গুলো বলছি এগুলোর মধ্যে থেকে বলেন কোনটা? লাস্ট ওয়ার্ডের মিল ভাইয়া, চান সমাধান, না এটা তো চান আছে, ধান। পোয়েট্রি টোন তো থাকবে সবকটা। আমি এর আগে যে কয়েকটা না নিয়ে না আলোচনা ভাইয়া, করছি, ভাই এই পেন পয়েন্ট পেন যে পয়েন্টটা বাইর করছি, বসা বা শোয়া দুটার একটা মিল পাইছি বাট আমার কাছে ভাইয়া পেন বস সবাই পয়েন্ট ফেল, সবাই ফেল বস, আপনারা ধরতে পারেন না বস। এখানে কই পেইন পয়েন্ট, কই এখানে পেইন পয়েন্ট কই? দুইটি সমস্যা একটি সমাধান। ভাই ভাই বসতে বেনিফিট চান বেনিফিট এখানে ভাই, বসাও যাবে, এগুলো আবার বেনিফিট বেনিফিট। বক্সের এই ভিতরে তো শুয়ে বসা বা কাজ করা শোয়া যাবে। ভাই দুইটা মানে শুইতেও পারবেন বসতেও পারবেন একই এখানে জিনিস। শোয়া বলে না, বসা কিংবা যা খুশি রাখতে চান, হ্যাঁ শোয়াও হইতে আচ্ছা পারে, আচ্ছা স্বাভাবিক। তো ভাই এখানে বেনিফিট দিচ্ছি, বেনিফিট বসতেও পারবেন, শুইতে পারবেন, বা যা খুশি রাখতে পারবেন। তো দেখেন ভাই, তো যাই হোক, আমি বসা কিংবা যা খুশি রাখতে চান বেনিফিট দেখাই দিলাম, এই লাইনটা লিখলাম, বসা কিংবা যা খুশি রাখতে চান। এইবার ভালোভাবে শুনুন, এই যে লিখলাম ফার্স্ট লাইনটা, এই লাইনের শেষ ওয়ার্ড কি? চান না। সেকেন্ড লাইন ধাপ করে লেখা যাবে না, সেকেন্ড লাইন লেখার সময় আমার উল্টা ভাবে লিখতে হবে, মানে পিছনের দিক দিয়ে লিখতে হবে। কিভাবে? এবার দেখেন, চান, যে এই চানের সাথে আমার কিছু, এখন আমার চিন্তা করতে হবে চানের সাথে টোন মিলে এমন কি কি ওয়ার্ড আছে। চানের সাথে মান যায়, বান যায়, কান যায়, রান যায়, হ্যাঁ হান যায়, ঠিক আছে? এরকম কারণ কারণ যায় না, ঠিক আছে? এরকম সাবান যায়, এরকম অনেক কিছু থাকবে, এরকম 100 ওয়ার্ড আসবে আপনার মাথায়। কিন্তু আমার তো এই প্রোডাক্ট রিলেটেড হইতে হবে এবং এই প্রোডাক্টের সাথে লাইনও মিলতে হবে। এবার বুঝতেছেন খেলাটা কত দূর? এই 2 লাইনের খেলা কত দূর এবার বুঝতেছেন? এই যে চানের সাথে আমার সমাধান আমি এই যে বের করছি খুঁজে, এরপর এই যে ধরেন চানের সাথে সমাধান যায়, হ্যাঁ এই লাইনের সাথে যায়, এই সমাধান বের করার পর এবার এই সমাধানের আগের টু শূন্যস্থান পূরণ করবেন।
এই সমাধানের জন্য আগের টুক লিখে এবার লাইন পূরণ করবেন, যে এই সমাধান, এটা লাইন সম্পন্ন করবেন। সহজ কথা, ছোটবেলায় পড়ছেন না ওই যে ইংরেজির ক্ষেত্রে শেষের টুক লেখা থাকতো, ফার্স্টের টুক লাইন পূরণ করতে হতো, বা ফার্স্টের টুক লেখা করতে থাকতো, শেষের টুক লাইন বিল্ড করতে হতো, লাইন তৈরি করতে হতো, এরকম। এই সমাধান, এবার সমাধানের আগে কি দুইটি সমস্যা একটি সমাধান, এইবার হইলো আমার লাইন তৈরি হয়েছে। এইভাবে আমার পোয়েট্রি টোনে আগাইতে হবে। দেখেন আগেরটায় যান, এই যে ফলোয়ার, আমি প্রথমে লিখছি অর্গানিক মার্কেটিং এ বাড়বে ফলোয়ার, এরপর ফলোয়ারের সাথে চিন্তা করতে 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 বের করছি আচ্ছা ইনস্টাগ্রাম মার্কেটিং এর সাথে ফলোয়ার, এটা তো যায়, আর কি যায়, আচ্ছা আমি তো ফ্রিল্যান্সিং করাবো। দেখেন কত দূর ডিপে গেছি চিন্তা ভাবনা, আমি তো ফ্রিল্যান্সিং শিখাবো, তাহলে ফ্রিল্যান্সিং এর টপ সেলার একটা জিনিস আছে, মানে ফ্রিল্যান্সারও হইতে পারতো, লাইক ফলোয়ার ফ্রিল্যান্সার মিলে কিন্তু। হ্যাঁ, যে আমি টপ সেলারের কথা কেন চিন্তা করছি, যে আমার ওইখান থেকে আরেকটা জিনিস মিললো, ওই টপ সেলার আনছি, এরপর লিখছে আচ্ছা হয়ে যাবেন আপনিও, ব্যাস, সিম্পল। আসলে এই শেষের ওয়ার্ডটা যখন টোন মিলে যায়, তারপর বাকিটুকু পূরণ করতে আর সমস্যা নেই, কারণ আপনি একটা ওয়ার্ড দিয়ে একটা লাইন বানানো কিন্তু আমাদের কাছে ইজি, বিকজ আমরা আমাদের জীবনে অনেক কোটি কোটি লাইন বলছি, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এই যে শব্দ, এই শব্দ জানার জন্য ভাই আমাদের মাথায় শব্দ থাকতে হবে, আর শব্দের জন্য আমাদেরকে বেশি বেশি পড়তে হবে হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম অনেক কি যারা হলো ইয়ে উপন্যাস উপন্যাসিক আছে, হ্যাঁ, এই সব এদের ইয়েগুলো বেশি পড়তে হবে। হুমায়ুন আহমেদ আমার ফেভারিট রাইটার, এই কারণে ফার্স্টে আসছে নামটা। তো হুমায়ুন আহমেদের লেখায় আসলে আধুনিক শব্দ বেশি পাওয়া যায়। হ্যাঁ, আপনি দেখবেন ওখানে অনেক ইংলিশ ওয়ার্ড আছে, প্লাস লেখার যে ভাই, লেখার যে ফ্লো, একজন ম্যাজিশিয়ান, এই যে শব্দের মানে কপিরাইটার, ওনার মনে হইতো যেন প্রত্যেক লাইনই কপিরাইটিং ভাই, বই নিয়ে বসলে কখন শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না, ঠিক আছে। তো হুমায়ুন আহমেদের, আপনাদের যাদের পড়ার কোনো অভ্যাস নাই, হুমায়ুন আহমেদের বই দিয়ে শুরু করেন ভাই, দেখবেন এক সপ্তাহ পর যে হুমায়ুন আহমেদের বইয়ের সিরিজ কিনে নিয়ে আসছেন নীলক্ষেত দিয়ে, এইরকম অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। সো পোয়েট্রি টোন সবাই ক্লিয়ার, আশা করি আর কোনো সমস্যা নাই। সো ভাই, এইখানে পোয়েট্রি টোনে আপনাকে ডমিনেট করতে হইলে ভাই আপনার মাথায় শব্দ থাকতে হবে, রিসার্চ করতে হবে। এখন ভাই এই ক্ষেত্রে তো পড়তে হবে, কোনো কিছু করার নেই। এইটা হইলো সিক্রেট, এই সিক্রেট ইউজ করে আমি পোয়েট্রি টোন বানাই, আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এরপর আসছে নাম্বার, নাম্বার ম্যাটার করে কিন্তু, ঠিক আছে। নাম্বারটা কিরকম ম্যাটার করে দেখেন, কপিরাইটিং এর মধ্যে নাম্বার কত বড় সিক্রেট হিসেবে কাজ করে, এইখানে দেখা যাইতেছি। আরেকটু পরে আরেকটা কপিরাইটিং স্যাম্পল দিব, ওইখানেও দেখাবো যে নাম্বার কত মজার একটা জিনিস কপিরাইটিং এ। এখানে দেখেন এক্সেল না শিখলে লস, মাত্র 15 ক্লাসে আপনিও হবেন এক্সেলের বস। দেখেন লাইনটা কিন্তু এরকম হইতে পারতো, এক্সেল না শিখলেই লস, আপনিও হয়ে যান এক্সেলের বস। এই লাইনটা আর এইখানে যে লেখাটা 15 দিনেই 15 ক্লাসেই আপনি হবেন এক্সেলের বস, এই দুইটা লেখার মধ্যে ডিফারেন্স কোথায় চিন্তা করেন। যিনি এক্সেল করছে, এতদিন অনেক এক্সেল কোর্স করছে, বাট এক্সেল শিখতে পারে না, তিনি ভাবতেছে ও তো সবাই বলে ভাই এক্সেল করুন, এক্সেল কোর্স করুন, এক্সেলের বস হন, কথা তো সবাই বলে ভাই, আমার ওর প্রতি আর বিশ্বাস নেই, বিশ্বাস উঠে গেছে, এই কথা বলতেন। বাট চিন্তার বিষয়, যখন আমি বলছি 15 ক্লাসেই হবেন এক্সেলের বস, তখন তার মাথায় ট্রিগার করবে। দেখেন সংখ্যা কিভাবে ট্রিগার করে আপনার অডিয়েন্সের মাথায়, 15 ক্লাসেই আপনি হবেন এক্সেলের বস, আপনার মাথায় ট্রিগার করবে কি, আচ্ছা এতদিন তো মাসের পর মাস দিয়েও শিখতে পারি না, আর ওনারা বলতেছে 15 ক্লাস হইতে পারবো, আচ্ছা দেখি তো কিরকম হয়। দ্যাটস ইট ভাই, এই জিনিসটাই, এই যে সংখ্যাটাই কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার অডিয়েন্সের মাথায় ট্রিগার করবে। সো সংখ্যা অনেক পাওয়ারফুল একটা জিনিস, তো আপনার কপি রাইটিং আপনি সংখ্যা ইউজ করতে পারেন, ঠিক আছে। ইয়ে কথা তো ক্লিয়ার আছে না, প্রবলেম হচ্ছে কি? না ভাই, কোনো প্রবলেম নাই। ওকে ঠিক আছে। নেক্সট যে সিক্রেটটা ভাই, এটা হলো চুরি বিদ্যা। এটা হলো ওই চুরি বিদ্যা না, এটা হলো ভাই কপিরাইটিং যখন পারতেছে কোনোটাই মিলতেছে না, কপিরাইটিং এর কোনো সিক্রেটই কাজে লাগতেছে না, যখন কোনো সিক্রেট কাজ লাগে না, আমিও এটাই ইউজ করি। কি করি ভাই, কপিরাইটিং এর ক্ষেত্রে যখন কোনো সিক্রেটই কাজ করে না, তখন কি হয়, এটা দেখবেন অনেক জায়গায় ইউজ হয়, বেশিরভাগ ইউজ হয় নিউজ পেপারে। কোনো একটা স্টোরির হেডলাইনে দেখবেন ওই স্টোরির মাঝখান থেকে একটা লাইন হঠাৎ করে শুরু হয়েছে, যেমন সেদিনের পর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। এটা কিরকম, যে ব্যাপারটা কিরকম দেখেন, যে ওই যে সেদিনের পর থেকে এটা দেখার সাথে সাথে সে ভাববে, আমরা অনেক সময় অনেক গল্প দেখে এই কারণেই থামি যে গল্পটা মাঝখান থেকে শুরু হয়, এরপর দেখা যায় আবার প্রথম থেকে শুরু হয়। সেদিনের পর থেকে আমাকে পিছনে কি জন্য হঠাৎ মানে এই যে হঠাৎ করে আচমকা একটা জিনিস চলে আসতো না, আর এই ঘটনাটা কি কি জন্য থামতে হয় না, কি জন্য পিছনে তাকাতে হয় না, কিসের ঘটনা, সেদিন কি হয়েছিল, এই যে অনেকগুলো কোশ্চেন আসে,
এই জন্য অডিয়েন্স থাইমা যায়। যেমন ধরেন থ্রি পিস নিয়ে আপনি ব্যবসা করতেছেন, আপনি বললেন যে কালকে কি ঘটনাটাই না ঘটে গেল ভাই। হ্যাঁ, তারপর আপনি যে বলতেছেন ভাই কালকে অফার দেওয়ার কারণে আপনারা এত পরিমাণ সাড়া দিয়েছেন যে কালকে প্রচুর ভিড় হয়েছে, এই কারণে আমাদের স্টক ক্লিয়ার হয়ে গেছে, আজকে আমাদের নতুন স্টক আসছে। এই যে যেমন একটা আপডেট জানাই দিলেন বা প্রোডাক্ট সম্পর্কে একটা প্রমোশন করে ফেললেন। হ্যাঁ, তো এটার জন্য কি এই যে হঠাৎ করে কাট অফে পার্ট, যে কোনো একটা ঘটনার মাঝখান থেকে বা আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, এই যে জামশেদ মজুমদার সাহেবও দেখবেন এরকম করে থাকে। দেখবেন ভিডিও শুরুতে আর কি ধাপ করে একটা কথা আর কি এরকম দেখবেন ঘটনার মাঝখান দিয়ে বলা শুরু করে, এরপর আস্তে আস্তে আবার প্রথম থেকে বলা। ঠিক আছে, এটা আর কি। হ্যাঁ, যে কাট অফ এ পার্ট, আপনি আপনার মাথায় যখন কোনো সিক্রেট কাজ করবে না ভাই, সিম্পলি ওই ঘটনার মাঝখান থেকে একটা লাইন, ইন্টারেস্টিং লাইন শুরু তুলে দেন, এরপর আস্তে আস্তে বলে দেন। ঠিক আছে। এরপর যে সিক্রেটটা আসছে ভাই, টক অ্যাবাউট দে। একটু আগে যখন আমি আমাদের ক্লাসের দুইজন স্টুডেন্টের নাম ধরে ডাক দিছি, তারা কি হয়েছে মনোযোগ হয়ে গেছে, বিকজ তাদের সম্পর্কে আমি কথা বলতেছিলাম বা তাকে ডাক দিয়েছিলাম। ঠিক সেরকম আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি সারাদিন কথা বলেন, আপনার অডিয়েন্সের অ্যাটেনশন আসবে না, বাট আপনি যখন আপনার অডিয়েন্স নিয়ে কথা বলবেন, তখন আপনার অডিয়েন্সের অ্যাটেনশন পাবেন। যেমন কি বলছি, মাত্র 7 দিনই আপনার সেল হবে দ্বিগুণ, তখন সে চিন্তা করবে আমার সেল হবে দ্বিগুণ, মানে আমার সেল নিয়ে কথা বলতে। বাট আমি যদি বলতাম মাত্র 7 দিনই মাত্র 7 দিনই সেলকে করুন দ্বিগুণ, বা এই যে এখানে তাকে নিয়ে কথা বলতেছি না, মাত্র 7 দিনেই আমাদের মার্কেটিং এজেন্সি সেলকে করে দিবে দ্বিগুণ, আমাদেরকে নিয়ে কথা বলতেছি, আমার প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি এখানে, কিন্তু আমার অডিয়েন্সকে নিয়ে কথা বলতেছি না। বাট যখন আমি আমার অডিয়েন্সকে নিয়ে কথা বলবো, তার অ্যাটেনশন চলে আসবে। যেমন আমি এখান থেকে হঠাৎ করে একজনকে ডাক দিলে তার অ্যাটেনশন কি এখানে চলে আসছে না? ঠিক সেরকম আপনার অডিয়েন্সকে নিয়ে আপনি কথা বলেন, তাহলে আপনার অডিয়েন্সের অ্যাটেনশন আপনার দিকে বা আপনার প্রোডাক্টের দিকে কি করবে, চলে আসবে। সো আপনি যখন কপি রাইটিং করবেন, সেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে যতটা না বলবেন, তার চেয়ে অডিয়েন্সের, তখন আপনার অডিয়েন্স রিলেট করতে পারবে। আচ্ছা হ্যাঁ, আমার তো এই সমস্যা, আমার তো এই প্রবলেম, আমার তো এইটার সমাধান দরকার, আমিও আমার সাথেও তো সেম এই ঘটনা ঘটে। সো টক অ্যাবাউট ইউর অডিয়েন্স। ঠিক আছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে কথা বলা উচিত, আপনার অডিয়েন্স সম্পর্কে অনেক বেশি কথা বলেন। এটা হলো অনেক ইন্টারেস্টিং একটা সিক্রেট। সেটা হলো ভাই অ্যাটাক অন ইগো। এটা হলো ওই যে একটা পেইন্টের কোম্পানি আমাদের কাছে, আমাদের ছিল, আমাদের ক্লায়েন্ট ছিল। সো তাদের অ্যাড এর ক্ষেত্রে আমরা খুব ক্রিয়েটিভ একটা কপিরাইটিং চিন্তা ভাবনা করতেছিলাম। তখন আমরা এই সিক্রেটটি ইউজ করছি যে অ্যাটাক অন ইগো। কিভাবে দেখেন, এনে দেয়াল রঙের ক্ষেত্রে আমরা কি সিক্রেট ইউজ করছি যে পাশের বাসার ভাবির দেয়াল আপনার বাসার চাইতে সুন্দর। এনে তার ইগোতে লাগছে, কিন্তু বাঙালির ইগো বর্তমানে অনেক বেশি। বর্তমান সময়ে তো, বর্তমান জেনারেশনের ইগো তো আরো বেশি। সো ইগোতে কিন্তু বেঁচে যায়। তো আপনি যখন অডিয়েন্সের, তবে মানুষের, আপনার অডিয়েন্সের ইগোতে অ্যাটাক করার আগে সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়। হ্যাঁ, আপনি তাকে অপমান করে যেন না ফেলেন, মানে লিমিটের মধ্যে থাকতে হবে। পাশের বাসার ভাবির দেয়াল কি আপনার বাসার চাইতে সুন্দর, এটা যখন সে দেখছে, তার মাথায় কি কাজ করছে, তার মানে কি আমার দেয়াল তো আসলে, আসলেও তো পাশের বাসার ভাবির দেয়াল তো সুন্দর, আমার দেয়াল তো অত সুন্দর না, আমার দেয়াল তো সুন্দর বানাইতে হবে। এই যে একটা মাথায় ট্রিগার পড়ে গেল ভাই। এরকম আপনি আপনার প্রোডাক্ট নিয়ে, আপনি আপনার প্রোডাক্ট তার কাছে নাই দেখে, যেমন ধরেন আপনি একটা কি বলা যায়, এই যে পাকিস্তানি ড্রেসের এক্সাম্পলই বারবার দেখতেছি, যেহেতু এটা আলোচনা। এক্স্যাক্টলি ভাই, আমিও বলতে চাচ্ছিলাম এই কথাটাই, যে এই জিনিসটা এই কাপড়ের মেয়েদের ক্লোথিং এর মানে ডিপার্টমেন্টের সেক্টরে এই জিনিসটা প্রচুর ইউজ করা, মানে হ্যাঁ খুব ভালো একদম। লেভেলে এটা সাকসেসফুল। এই দেখি, এই যে এই দেখি আপনি পাকিস্তানি ড্রেস কিনেন নাই এখনো, শেষ, বাসার ভাবির মাথা নষ্ট হয়ে যাবে। পাকিস্তানি ড্রেস কিনেন না, যখন বলা আসবে, ইয়াদ আসবে, শেষ, গ্যাঞ্জাম লেগে যাবে, সংসারের মধ্যে আগুন লেগে যাবে। ঠিক আছে। এতে এরকম আছে, পাশের বাসার ভাবি মানে কি ব্যাগ ভর্তি কিনে ফেলেছে, আপনি এখনো এখনো কিনেননি, কিনেন না, মানে এটা হ্যাঁ, একটা রিলেটেড। জি। ঠিক ঠিক। এই যে এরকম, হ্যাঁ, এই ইগোতে অ্যাটাক করলে ভাই বাঙালির সবচেয়ে কাবু করা সহজ ভাই। তো কিন্তু লিমিটের মধ্যে রাখতে হবে, যেন কাস্টমার আপনার ব্র্যান্ডের প্রতি অ্যাট্রাক্ট হওয়ার বদলে আবার যেন দূরে সরে না যায়, ধুৎ, ফালতু ব্র্যান্ড। ঠিক আছে, এরকম যেন না হয়। হ্যাঁ, ইগোতে অ্যাটাক করলে লিমিটেশনের মধ্যে করতে হবে। এবং এটা খুবই এটা খুবই 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 এটা হলো ইম্প্যাক্টফুল। কাস্টমারের ইগোতে অ্যাটাক করা শিখতে হবে আপনাকে আপনার প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, সো এই সিক্রেটটা ইউজ করবেন। নেক্সট যে সিক্রেটটা আসছে, সেটা হলো আমরা সবাই আমাদের লাইফে প্রতিনিয়ত এই সিক্রেটের খপ্পরে পড়ি। সেটা হলো ভাই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। ফিয়ার অফ মিসিং আউট কি ভাই?
আর মাত্র 2টা বাকি, সিট শেষ হয়ে গেল। এই যে হারায় যাওয়ার একটা ভয়, আসলে দেখা যায় যে এইটা বলার পরও সে ওই একটা কোর্সে বলে যে আর 2টা সিট বাকি, এরপরও দেখা যায় যে কোর্সে আরো 100 জন এনরোল করে। বা কোন একটা প্রোডাক্ট যখন সেল হইতেছে না আর 100টা, 2টা বাকি, তো 100 জন মেসেজ দেয় যে আল্লাহ আর 2টা বাকি নিয়ে নিই। হ্যাঁ, বা ধরেন যারা আগে কিনতে চায় নাই, বা ধরেন আগে যারা ইন্টারেস্টেড ছিল না যে আচ্ছা কিনবো না, পরে শেষে দিয়ে যায়, বাট সে যখন দেখবে আল্লাহর 2টা বাকি, তাহলে তো আমার মিস হয়ে যাবে, তখন কিনে ফেলবে। এই যে যারা পেন্ডিং এ ছিল তাদেরকে কিন্তু সহজেই কনভার্ট করার ক্ষেত্রে এই ফোমো ইফেক্টটা কাজে লাগে। তো এই ক্ষেত্রে ফিয়ার অফ মিসিং আউট। এই যে যে বিষয়টা আসছে, এটা নিয়ে ভাই বাংলাদেশে প্রত্যেক দিন হাজার হাজার ব্র্যান্ড ইমোশন নিয়ে খেলতেছে আমাদের। সেটা হলো ভাই, ইমোশন নিয়ে কপি রাইটিং করলে ভাই শিওর আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করা যাবে। বাঙালি ইমোশনাল জাতি, ইমোশন নিয়ে বাঙালি খুবই খুবই ইমোশন নিয়ে খুবই মানুষ কিল হয়ে যায় খুব সহজেই। যেমন আমাদের একটা কোর্স ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিলাম। সো ওই কোর্সটা লঞ্চ করার সময় আমরা ভাবতেছিলাম মানুষের ইমোশন নিয়ে কিভাবে খেলা যায়। তো তখন কি আসছে মাথায়, যে ভাষার মাসে স্কিল অর্জন হোক মায়ের ভাষা, এটা তো কিন্তু সিম্পলি হইতে পারতো। দেখেন কপি রাইটিং এর পাওয়ারটা কোথায়, এটা কিন্তু সিম্পলি হইতে পারতো যে বাংলা ভাষায় আমাদের কোর্স করুন, এটা কিন্তু কোনো ইন্টারেস্টিং লাইনই না। বা এই লাইনটা, এই কপিরাইট, এটার মাধ্যমে কিন্তু মানুষের অ্যাটেনশন নেওয়ার মতো কিছুই নেই এখানে। বাট আমি যখন বলছি ভাষার মাসে স্কিল অর্জন হোক মায়ের ভাষায়, ব্যাপারটা কিন্তু ইমোশনে লাগছে। আল্লাহ, এতদিন তো অনেক কোর্স করছে, আচ্ছা আসলেও তো মায়ের ভাষায় একটা কোর্স করে। এই যে অ্যাটেনশন, কপি রাইটার হিসেবে আমার কাছে অ্যাটেনশন নেওয়া, অ্যাটেনশন নেওয়া শেষ। রিসেন্টলি মোজো, মোজোর কাহিনী তো আপনারা সবাই দেখছেন, জানেন যে কি সে প্যালেস্তাইনে প্রত্যেক একটার জন্য, একটা প্রোডাক্টের জন্য 1 টাকা করে ডোনেট করবে। ব্যাস, এক ইমোশন দিয়ে সে তার ব্র্যান্ড ভ্যালু কোন জায়গা থেকে কই চলে গেছে, আর কপি কোকা কোলারে কই ডুবাই দিচ্ছে। ঠিক আছে, এটা আপনারা খুব ভালোই জানেন। আর ইমোশন নিয়ে খেলার মতো আপনার প্রোডাক্ট নিয়ে টপিক দেখবেন অভাব নেই। ঠিক আছে, তো রিসেন্টলি দেখলাম অনেক ব্র্যান্ডই এটা করতেছে, যে প্যালেস্তাইনে আমরা 1 টাকা করে পাঠাবো প্রত্যেক প্রোডাক্টে লাভের জন্য। বাট দিন শেষে আপনার ব্র্যান্ড ভ্যালুও ম্যাটার করে। এইটাই না, এরকম আরো অনেক ইমোশন ইমোশন কাজে লাগিয়ে আসলে ইউজ করা যায়। যেমন এই যে পিৎজা ওয়ার্ক দেখবেন, ইমোশনাল মার্কেটিং অনেক অনেক করে পিৎজা ওয়ার্ক। পিৎজা ওয়ার্কে কি করে দেখবেন, এই যে আমি আজকে দেখলাম রিসেন্টলি ওরা হলো এই যে, ওরা দেখবেন প্রায় এতিমখানায় বা এতিমদের খাওয়ায়। এটা কিন্তু ইমোশনাল মার্কেটিং এরই পার্ট। ঠিক আছে, এন্ড অফ দ্য ডে। এটা অনেক ইন্টারেস্টিং, এটা আপনারা আশা করি সহজেই পারবেন। তানভীর আশিক ভাই বলেন। উম, আচ্ছা ভাই, আপনার ক্যানভার ক্লাসে তো দেখছিলাম যে আমরা মোটামুটি অনেকগুলা টেমপ্লেট দেখি, তারপর সেখান থেকে আমরা নিজেদের জন্য ডিজাইন আইডিয়া বানাই। কিন্তু এখন কপিরাইটিং এর ক্ষেত্রে এখন আমাদের কিরকম কি কোনো এক্সাম্পল আছে যে আমরা অনেকগুলা দেখবো, দেখতে দেখতে তারপর একটা আইডিয়া বানানো? এরকম কি কোনো আমাদের সাইট আছে পরিচিত? আপনার তো আমি সিক্রেটই দিয়ে দিতেছি ভাই। এই সিক্রেটের মধ্যে খালি আপনার প্রোডাক্ট ঢালবেন, এরপর আপনি রিসার্চ করবেন। ঠিক আছে, যে আমার প্রোডাক্ট নিয়ে আমি ইমোশন নিয়ে কিভাবে অ্যাটাক করতে পারি, আমার আমার প্রোডাক্ট নিয়ে আমি অ্যাটাক অন ইগো কিভাবে ইউজ করতে পারি, আমার প্রোডাক্ট নিয়ে আমি কিভাবে নাম্বার ইউজ করতে পারি। ভাই কপিরাইটিং ইজ নট এ জোক। ঠিক আছে, এটা যদি এই টুলসই থাকতো তাহলে তো হইতোই। এটা টুলস না, এটা আপনার ভাই ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি ম্যাটার করে। বাট এই সিক্রেট গুলো আপনার প্রোডাক্টে যখন আপনি ইউজ করবেন, তো এই যে রিসার্চ হবে। এই যে বললাম না, 1 লাইন বের করতে তো এতদিন মনে হয়েছে অনেক মজা, এটা তো কোনো ব্যাপারই না। বাট আজকের পর থেকে বোঝা যাবে যে এই 1 লাইনের জন্য কত মজা। ঠিক আছে, আশা করি ভাই ক্লিয়ার। সো এই সিক্রেট গুলো আপনার প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করতে হবে ভাই, আশা করি তাহলে কপিরাইটিং বের করা শিখে যাবেন। বাট এই ক্ষেত্রে হ্যাঁ, আপনি তো স্বাভাবিক ওই যে পড়তে হবে। আপনি বড় বড় ব্র্যান্ডের কোন একটা, আপনি যে থামতেছেন একটা অ্যাড দেখে, কি জন্য থামতেছেন ওই অ্যাডটা দেখেন। একটু আপনি আস্তে আস্তে লার্ন করবেন, আচ্ছা আমি এটা দেখে এই কারণে থামছি, তার মানে আমি এই এই সিক্রেট ইউজ করে অন্য অডিয়েন্সকেও থামাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই সিক্রেটটা কি? অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ। অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ কি ভাই? অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ হইলো কোন আঞ্চলিক ভাষা ইউজ করা। লাইক একটা বরিশালের একটা ক্লায়েন্ট ছিল যার বিজনেস শুধু বরিশালে। তো সে বলছে কি ভাই, বরিশালে আমার প্রোডাক্টের ব্যবসা অ্যাড চালাবো আর কি। তখন আমাদের মাথায় এই সিক্রেটটা আমরা ইউজ করছিলাম, যে অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ। ভাই তানভীর আশিক ভাই হ্যান্ডটা ডাউন করে ফেলেন যদি কোশ্চেন শেষ হয়। আচ্ছা, তো এখানে কি ইউজ করছি, যে
মনু, গরমে আর নয় হাহাকার, কুলার ফ্যানে ঠান্ডা হইবে ঘর। তো বরিশালের মানুষ যখন এটা দেখছে, এটার প্রতি একটা ইমোশন কাজ করছে, তার আঞ্চলিক ভাষা, সেইখানে থামছে। সে না কিনলেও, যে এসি কিনবে না সেও থামছে, বিকজ এখানে তার ইমোশন কাজ করছে। এন্ড অফ দ্য ডে, ঠিক আছে। এ, ধরেন এটা দেখার পর কি হয়েছে, তার মাথায় ট্রিগার করছে, আরে এই তো আমার আমার লোকাল ল্যাঙ্গুয়েজ, তার আপন আপন ফিল হয়েছে এই ব্র্যান্ডটাকে। যেমন কেএফসি রিসেন্টলি, আপনারা রিসেন্টলি না কিছুদিন আগে কেএফসি সিলেটে লঞ্চ করার জন্য তারা সিলেটি ভাষায় বড় বড় আর কি সিলেটি ভাষায় যে আমরা সিলেটে আসতেছি এরকম একটা কপিরাইটিং করে ব্যানার টানাইছিল, বাট ওই সিলেটি ভাষায় ওই ভাষাটার মধ্যে ভুল ছিল, সিলেটি ভাষা সম্পূর্ণ হয় না। তখন ওইটা নিয়ে ভাই খুব, ওটা সাতক্ষীরা ভাষা ভাই, আমি সিলেটে থাকি, আমি জানি। হ্যাঁ হ্যাঁ এই যে ভাইজান, তো ওইটা নিয়ে, ওইটা আসলে তারা প্রপার ভাবে এটা কিন্তু তারা ইউজ করতে চাইছিল, এই সিক্রেটটা মানুষের ইমোশন নিয়ে খেলতে, এটা নিয়ে খুব খুব পরিমাণ কথা উঠছিল, বাট সিলেটি ভাষাটা ভুল করার কারণে তাদের একদম ব্র্যান্ড ভ্যালু উপর থেকে নিচে। সো এই যে যেটা বললাম, লিমিটের মধ্যে থেকে আপনার মার্কেটিং করতে হবে, এবং অবশ্যই এটা ভেরিফাই করে নিতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে ভাই, সো এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। বাট এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্টিং, হ্যাঁ, লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের সাথে ডেইলি খেলতেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা। আপনার মিস্টার বিস্টকে তো সবাই চিনেন, সে একজন ইন্টারন্যাশনাল ইউটিউবার। তো তার দেখবেন প্রত্যেক ভাষার জন্য প্রত্যেক দেশের আলাদা আলাদা চ্যানেল আছে, ঠিক আছে। তো এই বাংলা ভাষার ভিডিও আমরা কিন্তু এখন দেখতে দেখতে মিস্টার বিস্টকে চিনে ফেলছি। ঠিক আছে, এই যে আমাদেরকে নিয়ে বাংলায় এই কলকাতা নাইট রাইডার্স একটা পোস্ট দিলে ওইটা আমাদের কাছে, ওইটা হাজার হাজার লাইক পড়ে যায়, ইয়ে পড়ে যায়। আইসিসি একটা পোস্ট দিলে বাংলায়, ওইটার প্রতি হাজার হাজার লাইক পড়ে যায়, বিকজ ওইটার প্রতি আমাদের একটা ইমোশন আছে। সো লোকাল ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করা হয়, তো ওইটা ওই অ্যাটেনশনটা পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। চাইলে আপনি 64 ভাষায় 64 জেলায় এভাবে কাস্টমারকে টার্গেট করতে পারবেন। কোন ভাই যেন হাত তুলছিলেন? আচ্ছা, এটা সহজ একটা সিক্রেট এবং ইন্টারেস্টিং, এটা সেটা হলো ইন্টারেস্টিং রিভিউ। ভাই এটা তো মারাত্মক মারাত্মক ভাই, বিশ্বাস করেন এই কপিরাইটিংটা মারাত্মক একটা স্টাইল। সেটা হলো ইন্টারেস্টিং রিভিউ। যেমন আপনারা যারা অ্যাড নিয়ে কোনো, মানে ফেসবুক অ্যাড নিয়ে কোনো যদি অ্যাড দেখে থাকেন, এইরকম একটা কপিরাইটিং আপনারা দেখে থাকছেন যে ভাই আমার অ্যাড স্টপ করে দেন, এটা দেখলে আমরা কি ভাবি, অ্যাড স্টপ করে দেন মানে কি, তার মানে কি অ্যাড ভালো না বা কিছু। পরে ভিতরে যা পড়া যায় যে কি ভাই ভাই আমার অ্যাড স্টপ করে দেন, আমার প্রোডাক্ট তো স্টক আউট হয়ে গেছে, আবার প্রোডাক্ট স্টকিং করি তারপর অ্যাড চালায়। তার মানে সে এখানে কি বুঝাইলো, তার অ্যাড অনেক পাওয়ারফুল। আমি ওই দিন অনেক অনেক ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করি। ওই দিন আমি একটা গ্রুপে দেখতেছিলাম ভাই, খুবই ভাই ভয়ঙ্কর একটা ইয়ে ছিল। হ্যাঁ, উনি একটু লিমিট ক্রস করে ফেলছে, বাট উনি এই কপিরাইটিংটা খুব ভালোভাবে ওখানে ইউজ করছে। সেটা হলো কি করছে, একজন মানুষ টাইটেল দিছে একটা, উনি হলো ওই যে হোমমেড প্রোডাক্ট বিক্রি করে, যে নিজের বলার মতো গল্প, গ্রুপে অনেকে তার প্রোডাক্টের গল্প বলে না। তো এখানে লিখছে যে আমার হাতের হালুয়া খেয়ে অমুক অমুক, আমার হাতের হালুয়া খেয়ে কাস্টমারের নানি মারা গেল। তাই চিন্তা করছেন কত ভয়ঙ্কর একটা রিভিউ লিখছে। পরে ভিতরে যে পরে দেখে কি, মানুষ তো ভাববে আল্লাহ হালুয়ার মধ্যে কি না কি আছে, এই যে কপিরাইটার হিসেবে কিন্তু ওনার কাজ শেষ, মানুষের অ্যাটেনশন নিয়ে নিছে। ভিতরে যে পরে দেখে কি, তার নানি মারা যাওয়ার আগে হালুয়া খাওয়ার খুব শখ জাগছিল, পরে সে এখান থেকে অর্ডার নিয়ে তার নানিকে খাওয়ায়, এটা খাওয়ার পর তারপর সে ইন্তেকাল করে। তো এই জন্য সে এটার টাইটেল দিছে কি, যে আমার হাতের হালুয়া খেয়ে অমুকের নানি মারা গেল বা কাস্টমারের নানি মারা গেল। তো এটা আপনার এই যে এটা যেমন কিন্তু অনেক এক্সট্রিম লেভেলে চলে গেছে, এক্সট্রিম লেভেলে যাওয়া যাবে না, এটা জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল। তো আপনার প্রোডাক্টের ইন্টারেস্টিং রিভিউ দিতে পারেন। যেমন ওই যে আপনারা একটা ইয়ে দেখেন যে একটা প্রাঙ্ক হয় রেস্টুরেন্টের, রেস্টুরেন্টে একটা প্রাঙ্ক দেখছেন প্রায়, এইটা রান্না করছে কে, তারে ডাকো, এই যে ইয়ে বলে, তারপর ডাইকে তারপর অ্যাপ্রিসিয়েট করে, বলে যে নাইস, গ্রেট, গ্রেট ফুড, দ্যাট ওয়াজ এ টেস্টি ফুড, বিউটিফুল, এইরকম ব্যাপারটা। তো আপনি এরকম বলতে পারেন যে, যেমন বলতে পারেন যে আপ- আপনাদের আপনাদের প্রেসারে পড়ে আমাদের দোকানই অফ হয়ে গেল। পরে যে নিচে লাগলেন কি যে ভাই এত অফার, আপনার আমাদের অফারে আপনারা এত পরিমাণ সাড়া দিচ্ছেন যে আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, এই কারণে আমাদের দোকান অফ করে দিতে হয়েছে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, সো আপনারা এরকম ইন্টারেস্টিং রিভিউ দিয়ে আপনারা অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন। এটা হলো ভাই খুবই একদম ক্লিক বেট, এটা একদম ক্লিক বেট। ঠিক আছে, এটা খুবই ইজি। সেটা হলো কোটস, আপনার প্রোডাক্ট রিলেটেড কোটস। এটার মাধ্যমে হয় কি, কোটস এর সাথে আমরা রিলেটেড, যেমন নেভার গিভ আপ, ঠিক আছে,
এটা দিয়ে আমি শুরু করলাম, নিচে যাই, এরপর দিলাম কি বডি বিল্ডিং এর একটা অ্যাড দিয়ে দিলাম। তো এই যে এই আপনার প্রোডাক্টের সাথে এমন একটা বিশ্ববিখ্যাত কোর্স দিতে হবে যেটা মানুষের পরিচিত, তাহলে সে থামবে। নেভার গিভ আপ, এটা কেন দিচ্ছে, আচ্ছা দেখি এটা এরকম। কোর্সটা ইজি, এখানে ব্যাখ্যা করার কিছুই নেই। এবার আসেন ভাই, এবার আপনাদেরকে একটু মজার জিনিস শিখাই, ফরম্যাট শিখাই। ফরম্যাট শিখেন। ফরম্যাট কিরকম, যে ভাই এই ফরম্যাটের মধ্যে আপনার প্রোডাক্টের খালি ডিটেলস দিবেন, অটোমেটিক কপি বের হয়ে আসবে। এই যে একটু আগে ভাই একটা অটোমেশন কপির কথা বলছেন না, এই যে শিখে নেন, খুব ভালো করে শিখে নেন। এগুলোও কাজে লাগবে, এর আগের গুলোও কাজে লাগবে। এটাও হচ্ছে কাজে, এটার মাধ্যমে অটোমেটিক কপি বের হয়ে আসবে। আপনি খালি ফিল করবেন, আপনি খালি ফর্মটা ফিল করবেন, ফিল আপ করবেন, দেখবেন কপি বের হয়ে আসছে। কিরকম, যে আরওটি ফর্মুলা। আরওটি ফর্মুলা কি, আর ফর রেজাল্ট, ও ফর অবজেকশন, টি ফর টাইম। আপনার প্রোডাক্টের রেজাল্ট নিয়ে আপনি ফার্স্টে রেজাল্টের পাশে লিখবেন, নোট ডাউন করবেন। অবজেকশনে এই প্রোডাক্টের পেছনে অবজেকশন কি আছে বা পেইন পয়েন্ট। অবজেকশন বলতে সহজ কথা, এই প্রোডাক্টের জন্য মানুষ কি পেইন পয়েন্ট অনুভব করে। আর দেন হলো টাইম, এখানে একটা টাইম অ্যাড করে দিবেন। তো আমি কি হয়েছে, আমি এখানে যে স্প্যানিশ লার্নিং এর একটা কপি রাইটিং এর ক্ষেত্রে এটা ইউজ করছিলাম, যে এই স্প্যানিশ লার্নিং কোর্সের ক্ষেত্রে রেজাল্ট কি, স্প্যানিশ শিখুন, শিখবে। অবজেকশন কি, যে স্প্যানিশ আর ইংরেজি কিন্তু অনেক কাছাকাছি। আপনারা যদি কেউ কখনো প্র্যাকটিস করে থাকেন বা ট্রাই করে থাকেন, যে স্প্যানিশ আর ইংরেজি অনেক ওয়ার্ড মিল আছে, ঠিক আছে। তো এই ইংরেজিতে দুর্বল হতে স্প্যানিশে একটু প্রবলেম হয়। তো এই কারণে, ভাই হ্যাঁ বুঝি নাই। কথা আচ্ছা, কথা থেমে থেমে আসতেছে। এখন কি ঠিক আছে? হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। ওকে। তো ওই যে অবজেকশন কি ভাই, ইংরেজি স্প্যানিশ শিখতে গেলে আমাদের ইংরেজিতে ভাই অনেক প্রবলেম, ইংরেজিতে যদি দুর্বল হয়। তো আমি এখানে এটা অবজেকশন হিসেবে আনছি। টাইম কি দিছি, মাত্র 24 ঘন্টা। একটু আগে আপনাদেরকে বলছিলাম আমরা সংখ্যার খেলা দেখাবো। তো এটা নিয়ে আমি একটা গল্প বলি, সেটা হলো কি ভাই, একবার আমি হইলো একটা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে দাঁড়ায় আসছি। তো মসজিদের সামনে খাম্বায় লেখা দেখতেছি হঠাৎ করে, 24 ঘন্টায় আরবি শিখুন। 24 ঘন্টায় আরবি শিখুন, এটা আবার কেমন কথা ভাই? আমি ভাই এত বছর ধরে অনেক মানুষ ট্রাই করে শিখতে পারে না, আর ওনারা 24 ঘন্টা শিখাইতেছে। পরে নিচে ডিটেলস করে জানতে পারলাম 24 দিনে 1 ঘন্টা করে ক্লাস। তো ওই 24 দিনে 1 ঘন্টা করে কত ঘন্টা, 24 ঘন্টা। কিন্তু মানুষ কি বলছে, বুঝছে একদিন। এরকম আসলে, ঠিক আছে, এটা হলো পাওয়ার অফ ওয়ার্ডস। ঠিক আছে, কপিরাইটিং এর মধ্যে সব সংখ্যা দিয়ে কিভাবে খেলা যায়। তো এখানে আমি সংখ্যাটা আনছি। এবার এই তিনটা রেজাল্ট, অবজেকশন আর টাইম যখন এনে ফেলছেন, এবার এই তিনটাকে মিলিয়ে এবার একটা আপনি লাইন বানাবেন, বাংলা লাইন। স্প্যানিশ শিখুন, ইংরেজিতে দুর্বল, মাত্র 24 ঘন্টা। এই তিনটা মিলে একটা লাইন বানিয়েছি কি, ইংরেজিতে দুর্বল হলেও স্প্যানিশ শিখুন মাত্র 24 ঘন্টায়। দেখেন অনেক ইন্টারেস্টিং একটা কপি রাইটিং হয়ে গেছে। সো আপনারা এই ফরম্যাটটা ইউজ করবেন, জাস্ট ইন্টারেস্টিং কপি রাইটিং হয়ে যাবে। ওকে। এই যে যারা বলতেছিলেন ভাই কন্টেন্ট রাইটিং নিয়ে অনেক প্যারা, তো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এই যে কন্টেন্ট রাইটিং এর 2-3টা ফরম্যাট আমি শেয়ার করে দিচ্ছি। সেটা হলো ভাই এইডা মডেল, এটা খুবই বিখ্যাত কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। এইডা মডেলটা কি, শর্টকাটে আমি শিখিয়ে দিই। সেটা হলো ভাই, এইডা মডেলের ক্ষেত্রে এ ফর অ্যাটেনশন, অ্যাটেনশনে আপনাকে কপি রাইটিং করতে হবে। সহজ কথা, আপনারা এতক্ষণ যত সিক্রেট শিখছেন, যে কোনো একটা সিক্রেট ইউজ করে কপি রাইটিং ফার্স্টে টাইটেলে দিবেন। তাহলে আমার কি কপিরাইটিং এর উদ্দেশ্য কি, অ্যাটেনশন নাও, অ্যাটেনশন নাও হয়ে যাবে। তো আমি এখানে কি করছি, আমি একটা একটা কি কি সেল করার চেষ্টা করছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করার চেষ্টা করছি। তো এটার কপিরাইটিং কি করছে, আমাদের প্রুভেন স্ট্র্যাটেজি দিয়ে সেল হবে দ্বিগুণ। তো আমি এখানে কি সেল করছি, যে এই যে সংখ্যা দিয়ে দ্বিগুণ। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমি ছন্দ ইউজ করিনি, ছন্দ ছাড়াও যে কপিরাইটিং হয় এটা জাস্ট দেখাই দিলাম। প্রুভেন স্ট্র্যাটেজি দিয়ে সেল হবে দ্বিগুণ, এই যে বেনিফিট দিছি, কি বেনিফিট দিব এটা নিয়ে কথা বলছি, যে সেল দ্বিগুণ করবো, বেনিফিট বলে দিছি। অ্যাটেনশন নেওয়া শেষ, এবার আসছে ইন্টারেস্ট। ইন্টারেস্টে কি করতে হবে, হাইলাইটিং দা বেনিফিট অর অ্যাড্রেসিং এ প্রবলেম। আমি এটার মধ্যে হয় কোনো একটা বেনিফিট, ইন্টারেস্ট সেকশনে আমার কোনো একটা বেনিফিট প্রকাশ করতে হবে, কিংবা কোনো একটা প্রবলেম বের করতে হবে। এরপর দেখেন আমি এখানে কি কি ইউজ করছি, এক্সাম্পল দেখেন। আপনার ব্যবসা কি দিন দিন সেলস শুধু কমেই যাচ্ছে? প্রুভেন স্ট্র্যাটেজি, আমাদের প্রুভেন স্ট্র্যাটেজি আপনার মতো অসংখ্য বিজনেস ওনার পেয়েছে আগের চাইতে কয়েক গুণ বেশি সেল। আপনার ব্যবসায় কি আগের চাইতে কয়েক গুণ সেল বাড়াতে চান? এই যে এখানে কি করছি, যে তার প্রবলেম এবং বেনিফিট নিয়ে কথা বলছি, যে আপনার ব্যবসার সেল কি কমে যাচ্ছে, এই যে প্রবলেম। এরপর বেনিফিট কি বলছি, যে অনেক অনেক বিজনেস ওনারই অলরেডি কয়েক গুণ বেশি সেল পাইছে,
আপনিও কি সেল বাড়াতে চান? এই বেনিফিট দিয়ে, বেনিফিট দিয়ে এবং তার প্রবলেম দিয়ে ইন্টারেস্ট জাগাইছি। সে ভাববে আসলেও তো আমার বিজনেসে সেল নেই, দেখি তো কি স্ট্র্যাটেজি যার মাধ্যমে সেল বাড়বে। সে আর একটু ইন্টারেস্ট বাড়লো, এরপর তারে আরো গভীরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ডিজায়ার, ডিজায়ার মানে কি? হাউ দা প্রোডাক্ট অর সার্ভিস ক্যান ফুলফিল দ্য রিডার্স নিড। সহজ কথা, আপনার প্রোডাক্টের যে বেনিফিটটা হবে, এই বেনিফিটের প্রসেসটা কি? হ্যাঁ, আপনার প্রোডাক্টের মাধ্যমে যে বেনিফিটটা পাবে, সেই বেনিফিটের প্রসেসটা কি, সেটা সেটা হলো ডিজায়ার। দেখেন আমি কিভাবে বলছি, আমার প্রোডাক্ট কিভাবে কাজ করবে এটা বুঝাইছি। একবার কল্পনা করুন তো, আপনার এমন একটা ব্যবসা যা গুগলের প্রথম পেজে প্রথমেই র্যাঙ্ক করে আছে। ওয়েবে রয়েছে বিভিন্ন এঙ্গেজিং কন্টেন্ট, যা দিয়ে সহজেই আপনার ভিজিটররা সহজেই কাস্টমারে কনভার্ট হচ্ছে। আপনার স্ট্র্যাটেজিতে রয়েছে বিভিন্ন ডাটা ড্রিভেন ইনসাইট, সিআরপি, কনভার্সন রেট অপটিমাইজেশন এবং লেটেস্ট এসইও টেকনিক। তার মানে কি, আমি এসইওর মাধ্যমে আপনার গুগলে আপনার ওয়েবসাইট ফার্স্ট র্যাঙ্ক করাবো, এর ফলে আপনার সেল বাড়বে। এই যে প্রসেসটা আমি শেয়ার করলাম। এরপর আসেন অ্যাকশন, কল টু অ্যাকশন। মানে এই যে সবকিছু বুঝছে, এবার কি করতে হবে, তার এই সার্ভিস নিতে হলে কি করতে হবে, এটাই হলো বলে দাও, ঠিক আছে? সো আপনিও কি, এটা আর কি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে ওই যে 50% ফ্রি ট্রায়াল, গেট অফার, গ্রাফ নাও, এগুলো কল টু অ্যাকশনের ওয়ার্ড। সো আপনিও কি আপনার সেলসের গতি রকেটের গতিতে বাড়াতে প্রস্তুত? তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে নিন, ফ্রিতে কনসালটেন্সি, এবং আপনার বিজনেসের হারিয়ে যাওয়া সেলসকে আবার ফিরিয়ে আনুন। তো এই নাম্বারে কল দিয়ে সে ফ্রি কনসালটেন্সি নিতে পারবে, এবং এই নাম্বারে কল দিতে বলছে, এটাই হলো কল টু অ্যাকশন। মানে তাকে কি করতে হবে, শেষ। এটা যদি না থাকতো, সে এই এসইও টেকনিক নিবে কিভাবে নিবে ভাই? কোন নাম্বারে ফোন দিবে? এগুলো কই খুঁজে বের করতো? সবাই তো আর সবকিছু বুঝে না। তো এই কারণে এন্ড অফ দ্য ডে কল টু অ্যাকশন ম্যাটার। একটা জাস্ট গল্প বলি। গত মাসে রাসেল ভাইয়ের যে বড় একটা কোর্স আছে জানেন, লার্ন উইথ রাসেলের, ওই যে 12,000 টাকা প্রাইস। তো ওইটাতে 1 মাস যাবত আমরা কোনো কল টু অ্যাকশন দিই নাই। মানে আমাদের সেল করার জন্য আমাদের ওয়েব, ফেসবুক পেজ বা অ্যাডে কোনো অফার বা কিচ্ছু দেই না যে আজকেই কিনুন, আজকেই শেষ হয়ে যাচ্ছে। বাট হঠাৎ করে ওই দিন একটা যখন অফার দেওয়া হইলো যে আজকের জন্য শুধুমাত্র, এই উইকের জন্য 50% ডিসকাউন্ট, তখন দেখা গেল ভাই কুমড়ি খেয়ে সেল বেড়ে গেল। এইটাই, এই যে আমি যখন বলছি মানুষকে 50% ডিসকাউন্ট নিয়ে নেন, তখন সে কিন্তু কল টু অ্যাকশন পাই গেছে। কল টু অ্যাকশন পেয়ে সে কিন্তু অর্ডার করা শুরু করছে, বাট এতদিন কিন্তু অর্ডার করে না। দিস ইজ দ্য পাওয়ার অফ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন থাকতে হবে। জাস্ট আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনি জাস্ট এই 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 যে আহ, এই ফরম্যাটের মধ্যে আপনার প্রোডাক্টের ডিটেলস ফেলবেন, দেখবেন অটোমেটিক কন্টেন্ট রেড। আরেকটা আছে 4P, পি ফর প্রবলেম, পি ফর প্রমিস, পি ফর প্রুফ, পি ফর প্রপোজাল। সো প্রবলেমে কি? তো ফার্স্টে আপনার অডিয়েন্সের পেইন পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, সহজ কথা। সো আমি এখানে একটা প্রোডাক্ট নিয়ে বলছি, সেটা হলো ডায়েট কিংবা এক্সারসাইজ করেও কি আপনার ওয়েট কন্ট্রোলে আসছে না? হ্যাঁ, এই যে প্রবলেম নিয়ে বলো, যে ডায়েট করতেছে, এক্সারসাইজ করতেছে, তাও ওয়েট কমতেছে না। তো এরপর আমি প্রমিস কি করতেছি, এরপরে পি ফর প্রমিস, যে মেক এ প্রমিস অফ এ সলিউশন অর বেনিফিট। তো এখানে আমাকে কি করতে হবে, একটা সলিউশন দিতে হবে, কিংবা আমি তাকে কিভাবে হেল্প করব সেই প্রমিস এখানে করতে হবে। কিন্তু আমাদের 30 দিনের একটা কোর্স, কোনো ধরনের সাইড ইফেক্ট বিহীন আপনার ওজন কমাবে 10 কেজিরও বেশি। বুঝতে পারছেন? এখানে ইন্টারেস্টিং না ব্যাপারটা? দেখেন, আমি তাকে প্রমিস করতেছি একটা বেনিফিট কি, যে ভাই আমার 30 দিনের কোর্সে কোনো সাইড ইফেক্ট ছাড়া আপনার 10 কেজির বেশি ওজন কমাবে। এই যে একটা প্রমিস করছি না, তার একটা সলিউশন দিচ্ছি না। এবার আসুন প্রুফে। প্রুফ কি দেখেন, প্রুফ মানে হলো প্রোভাইড দ্য এভিডেন্স অর টেস্টিমোনিয়াল। মানে সহজ কথা, কাস্টমার রিভিউ দিতে হবে। বুঝতে পারছেন? জাস্ট আ মিনিট। আচ্ছা, তো এখানে কি আসছে, কমেন্ট আসছে কি, ভাই এই প্রেজেন্টেশনটা আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, শেয়ার করে দেবো। আমি এটা পিডিএফ করে আপনাদের গ্রুপে পোস্ট করে দেবো। আচ্ছা,
বা আচ্ছা, এটা লিংক পোস্ট করে দিব আমি গ্রুপে সেশন শেষে, হ্যাঁ। সো এইখানে কি আসছে? প্রুফ। প্রুফ দিতে হবে আমাকে, এখানে এক্সাম্পল দিতে হবে, বা আমার প্রোডাক্ট ইউজ করে যারা অলরেডি বেনিফিট হয়েছে সেরকম একটা রিভিউ তুলে ধরতে হবে ভাই। এটাকে হিউম্যানিটিক বানাইতে হবে, এটাকে রিয়েলিস্টিক বানাইতে হবে। যেমন দেখেন, মাসুদ নামে একজন ঢাকার নিউ মার্কেট ব্যবসায়ীর রিভিউ সরাসরি তুলে ধরছি। মানে এমন ভাবে তো লিখছি, দেখেন মাত্র 2 সপ্তাহে আমি 5 কেজির বেশি ওজন কমাতে পেরেছি, এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফেস করিনি, দেখেন আলহামদুলিল্লাহ। মানে একজন মানুষ যেভাবে কথা বলে সেইভাবেই লিখছি। এই যে কন্টেন্ট রাইটিং এ হিউম্যানিটিক ভাবটা আসছে কিন্তু এখানে, ঠিক আছে। এরপর আসছে প্রপোজাল। প্রপোজাল কি? ওই যে প্রপোজাল মানে ওই কল টু অ্যাকশনই, যে কাস্টমারের প্রতি আপনার প্রপোজাল কি। সো আজকেই জয়েন করলে পাবেন 20% ডিসকাউন্ট অফার, আর মাত্র 7টা সিট ফাঁকা। পেজে মেসেজ দিন ফিট 20 লিখে, আর লুফে নিন অফারটি। এই যে ফিট 20 লিখে মেসেজ দিন, এটাই হলো কল টু অ্যাকশন। এই যে 7টি সিট ফাঁকা, এটা বলেন তো কোন কোন ইউজ করা হয়েছে এখানে? বলেন তো কেউ একজন। নাম্বার। ক্ষমা ইউজ করো। হোমো ইফেক্ট, রাইট। এই যে আর 7টা সিট হোমো ইফেক্ট, ঠিক আছে। সো আমাদের ফিয়ার লাইফে, অফ মিসিং আউট। হ্যাঁ, ফিয়ার অফ মিসিং আউট আমাদের লাইফে সব জায়গায় জিনিসগুলো কাজে লাগবে, এমন না যে শুধু ওই কপি রাইটিং এ, কন্টেন্ট রাইটিং এসেও কিন্তু এটা কাজ করতেছে, ঠিক আছে। সো কল টু অ্যাকশন বলেন যাই বলেন, এই কারণেই বলছি যে কপি রাইটিং আর কন্টেন্ট রাইটিং ছোট ভাই বড় ভাই পাশাপাশি এদের। যেমন এখানে প্রত্যেকটা লাইনের হেডলাইন বা টাইটেল তো ওই কপি রাইটিং এন্ড অফ দ্য ডে, ঠিক না? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। লাস্ট আরেকটা কন্টেন্ট রাইটিং এর এক্সাম্পল দিয়ে শেষ করতেছি। এই 3টা কন্টেন্ট রাইটিং এর যেই প্যাটার্ন, এই প্যাটার্ন ইউজ করে আপনারা সারাদিন কন্টেন্ট লিখতে পারবেন, ঠিক আছে। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করতেছি। প্রবলেম, আইডেন্টিফাই দ্য প্রবলেম। এখানেও সেম, এখানে প্রবলেম তুলে ধরতে হবে ফার্স্টে। যেমন আমি আমি একটা পিম্পলের প্রোডাক্ট নিয়ে লিখেছি, লাইক এই যে আমাদের যে মুখে যে পিম্পল ওঠে, পিম্পলের সাথে ফাইট করতে করতে টায়ার্ড, এই যে পেইন পয়েন্ট নিয়ে ফার্স্টে তার অ্যাটেনশন নিয়েছি। তারপর হচ্ছে এগিটেড। এগিটেড মানে বুঝাইছে রিডার্স ইমোশন বা ডিসক্রাইবিং দ্য নেগেটিভ ইফেক্ট, তারে ভয় দেখানো, রিডার্সকে নেগেটিভ, তার যে সমস্যাটা সেই প্রবলেমটা তুলে ধরে সেই প্রবলেমের নেগেটিভ ইফেক্ট বুঝানো, তারে ভয় দেখানো। যেমন ধরুন কোনো একটা ফ্যামিলি ফাংশন কিংবা ইভেন্টের আগের দিন আপনার ফেসে হুট করে কয়েকটা পিম্পল উঠে গেল, আর এতে করে আপনার কনফিডেন্স একেবারে কমে ঠুস। এই যে হিউম্যানিটিক ভাইবটা দেখছেন, মানে এই যে তার কনফিডেন্স যে একেবারে ঠুস কমে গেল। এই যে ঠুস বুঝাইছে কি, কোন একটা বেলুন ফেটে গেলে যে শব্দটা হয়, সাউন্ড ইফেক্টটা আমি মুখে বলে বুঝাইছি। রাসেল ভাই আপনাদের সাথে এটা নিয়ে বলছে না, একটা কন্টেন্টের ক্ষেত্রে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি যখন কন্টেন্টটা লিখবেন সেটা তখন তত রিয়েলিস্টিক হবে, হিউম্যানিটিক হবে। যে ঠুস, এটা একটা সাউন্ড ইফেক্ট, এটাকে আমি লিখে বুঝাইছি, তখন আমার কন্টেন্টটা হিউম্যানিটিক হয়ে যাচ্ছে। ওই যে ঘ্রাণ নিচ্ছি, কোন একটা জায়গায় ঘ্রাণ নিয়ে আপনি ঘ্রাণটাকে ডিসক্রাইব করতে পারেন। হ্যাঁ, যেমন আতরের একটা অ্যাড দেখলাম আমি ওই দিন, বৃষ্টির দিনের ঘ্রাণ। সে ঘ্রাণটাকে ডিসক্রাইব করতেছে, বৃষ্টির দিনের ঘ্রাণ পেতে চান তাহলে আতর কিনুন আজ, এই এই অমুক আতরটা কিনুন আজ। এই যে একটা কপি রাইটিং করতেছে সে, এখানে কিন্তু সে কি করতেছে, এই যে পঞ্চ ইন্দ্রিয়র একটা ইউজ করতেছে, ঠিক আছে। তো এখানে হলো কি করতে হবে, এই যে দেখেন, যে আপনার ফ্যামিলি ফাংশনে পিম্পল উঠে গেল, আপনার কনফিডেন্স নেমে গেল, এটা দ্বারা তারা কি দেখাইছি, ভয় দেখাইছি যে পিম্পল ভাই থাকা যাবে না। এরপর সলিউশনে আসছি, যে আপনার এই দুঃখ আর কেউ না বুঝলেও আমরা বুঝি। আমাদের কাছে রয়েছে দেশসেরা ডার্মাটোলজিস্ট, এ যাবৎকাল হাজার হাজার মানুষ আমাদের থেকে সেবা নিয়েছে, পেয়েছে একটি পিম্পল বিহীন ফেস। সো আজই গুড বাই জানান আপনার পিম্পলকে, আর স্কিনকে করে তুলুন আরো প্রাণবন্ত, ঠিক আছে। তারপর শেষে একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন যে ভাই আপনার এই প্রোডাক্টটা নিতে, বা ফিয়ার অফ মিসিং আউট দিয়ে দিবেন, একটা ফোমো ইফেক্ট মেরে দিবেন, শেষ। বাট কল টু অ্যাকশন শেষে থাকাই লাগবে। কল দেন, মেসেজ দেন, যা করেন সবই বলে দিতে হবে। কল টু অ্যাকশন ছাড়া ওই যে ভাই সেল হবে না, কল টু অ্যাকশন না থাকলে সেল হবে না ভাই, কাস্টমারও চুপচাপ বসে থাকবে। আচ্ছা, এখানে একটা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে স্টোরি টেলিং অনেক ম্যাটার করে। যেমন একটু আগে আপনারা দেখছেন যে আপনার কি কনফিডেন্স থেমে ঠুস, তারপর এই যে একটা লোকের রিভিউ দেখাইলাম, রিয়েলিস্টিক রিভিউ। তারপর এই যে একটা গল্প বলতেছি, আপনার ফ্যামিলি ফাংশন, পিম্পল উঠে গেল। তারপর আহ তারপর এই যে আপনার ব্যবসার বিজনেসে সেল নাই, এই জন্য একটা এই যে গল্প বললাম এখানে, যে ধরুন আপনার বিজনেস গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করবে, এই যে এই জিনিসটা যে গল্প আকারে বললাম, এটা কিন্তু স্টোরি টেলিং বলে এটাকে। এখন এই স্টোরি টেলিং কিভাবে করবেন, এটা একটা শর্টকাট টেকনিক ভাই আপনাদেরকে শিখিয়ে দিই।
সেটা হলো 5টা স্টেপে করতে পারবেন। সেটা হলো স্টোরি টেলিং করার ক্ষেত্রে মোবাইলটা নিবেন, মোবাইলের রেকর্ডারটা অন করে আপনি যেই টপিকে লিখতে চান ওই টপিকে কথা বলবেন। এই যে আমার আপনাদের সাথে আমি কথা বলতেছি না, হ্যাঁ, আমি যেমন এটা নিয়ে যদি বই লিখি, ধরেন স্টোরি টেলিং এর স্টেপ নিয়ে বই লিখবো, তখন আমি কি করবো জানেন, স্টোরি টেলিং নিয়ে এই যে আপনার সাথে কথা বলতেছি এরকম একটা রেকর্ড করবো, বা এই রেকর্ডটা অন করবো ফিউচারে। রেকর্ডটা অন করে এইখানে যা যা বলছি, এখানে যেভাবে যেভাবে বলতেছি ঠিক এইভাবেই, এই যে বললাম না ঠিক, ঠিকের জায়গায় আমি একসাথে 3-4টা দিব, তাহলে কি হবে, ঠিক কথাটা যে জোরালো ভাবে বলছি এটা বোঝানো যাবে। এইটাই হলো রিয়েলিস্টিক ভাইব, ঠিক আছে? সো রেকর্ড করবেন, রেকর্ড করার পর টক লাইক ডিনার উইথ ইউর ফ্রেন্ড। সো কিভাবে কথা বলতে হবে, আপনার বন্ধুর সাথে আপনি যখন আপনার বিজনেস নিয়ে কথা বলবেন, সাউন্ডে হিউজ ডিস্ট্রাকশন, সাউন্ডে কি হিউজ ডিস্ট্রাকশন হচ্ছে? জি ভাই। আচ্ছা এখন কি সাউন্ড, হ্যাঁ, কিছু সময়ের জন্য হয়তো বা ভিডিওটা অফ করলে। আচ্ছা আমার এখন ভিডিও ঠিক অফ আছে করে দেবো। ভাইয়া, আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা এখন কি ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে, এখন কন্টিনিউ করেন। ওকে ওকে। আচ্ছা এই যে কি কি করতে হবে, আপনি এখানে যে ভয়েস দিবেন, ভয়েসটা তো আর আমতা আমতা করে দিলে হবে না, এটা তো ইন্টারেস্টিং হইতে হবে। সো ইন্টারেস্টিং হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, টক লাইক ডিনার উইথ ইউর ফ্রেন্ড। কিভাবে কথা বলতে হবে, যে আপনি ডিনার করার সময় বা আপনার বন্ধুর সাথে কথা বলার সময় এই প্রোডাক্টটা নিয়ে কিভাবে বলতেন সেইভাবে বলেন, তাহলে জিনিসটা কি আরো স্টোরি টেলিং টাইপের হবে। এরপর আসছে নাও রাইট ডাউন অল। এখন কি করতে হবে, শেষ রেকর্ড করা শেষ, রেকর্ড করা শেষে শুনবেন, লিখবেন যা শুনছেন, আহ একটা, এই যে ইভেন আহ যে সাউন্ডই করেন না কেন ওইটাও লিখেন, তাহলে একটা রিয়েলিস্টিক ভাইব আসবে, হিউম্যানিটিক ভাইব আসবে। ওই যে ঠুস একটা শব্দ, ওইটাও আমি লিখছি বিকজ স্টোরি টেলিং ইউজ করেছে। দেন কাট অল দ্য বোরিং পার্ট অ্যান্ড বুম। সো এখান থেকে আপনার যে যে সকল ওয়ার্ড গুলো মনে হবে যে না এটা হলো বেশি ওয়ার্ড বা আমার লেখার মানদণ্ডকে কমিয়ে দেয়, তা বাদ দিয়ে দিবেন, ব্যাস এনাফ। আপনার কিলার কপি রাইটিং বা কিলার কপি রাইটিং না সরি, পারফেক্ট স্টোরি টেলিং হয়ে যাবে, ঠিক আছে? সো ভাই কন্টেন্ট লিখলাম, কপি লিখলাম, এখন ভাই কিভাবে বুঝবো যে ভাই এই যে আমি কন্টেন্ট কপি লিখছি এটা হিউম্যানিটিক হয়েছে? দিন শেষে হিউম্যানিটিক না হলে এটা কেউ পড়বে না। এই যে আমরা যে ছোটবেলায় বই পড়তাম, বইয়ের প্রতি আমাদের ইন্টারেস্টিং নাই, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু গল্পের বইয়ের প্রতি ঠিক ইন্টারেস্টিং থাকতো, বিকজ গল্পের বইগুলো হিউম্যানিটিক ভাবে লেখা ছিল, আর ওই বইগুলো লেখা থাকতো খুবই স্ট্যাটিক ভাবে, এটা আমাদের কাছে ইন্টারেস্টিং ছিল না। হিউম্যানিটিক। আচ্ছা, তো এখন এই কোশ্চেন বা এই 3 ফিল্টারের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো আমার কন্টেন্টটা কি আসলেই এঙ্গেজিং হয়েছে কিনা, মানুষ কি এই কন্টেন্ট দ্বারা দাঁড়াবে কিনা, বা এই কন্টেন্টটা আসলেই মানুষের কাছে ফ্রুটফুল হয়েছে কিনা। এই 3টা কোশ্চেন আপনি আপনার কন্টেন্টটা পড়ে নিজেকে নিজে করবেন। হ্যাঁ, নিজে আগে অডিয়েন্স হবেন, লেখার পরে আপনি নিজেকে অডিয়েন্স হয়ে যেতে হবে, তাইলেই বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে পারফেক্ট। দেখছেন কত বড় প্রসেস, কিন্তু আমরা এতদিন মনে করছি কত ইজি, ভাই এ তো একদম ইজি। আচ্ছা, তো কোশ্চেন 3টা কি, ইজ দ্য মেসেজ ক্লিয়ার? সো আমার কন্টেন্টের মধ্যে আমার মেসেজ ক্লিয়ার আছে কিনা, আমি যে এই মেসেজটা দিতে চাইছি। তারপরে কোশ্চেন করবেন ফর হুম অ্যান্ড হোয়াই ইটস রিটেন, এই কন্টেন্টটা আমি কার জন্য লিখছি এবং কেন লিখছি, সেটা কি এটার মধ্যে ক্লিয়ার আছে কিনা, যে আমার টার্গেট অডিয়েন্স এবং আমি এই কন্টেন্টটা লেখার যে উদ্দেশ্য সেটার মধ্যে আছে কিনা। সাউন্ডস হিউম্যান আর রোবোটিক, শুনতে কি হিউম্যানিটিক লাগে নাকি রোবোটিক লাগে? যদি রোবোটিক লাগে তাহলে হিউম্যানিটিক করতে হবে। আর কি, এই কোশ্চেন গুলো যদি সব ওকে থাকে দেন ইটস ওকে, ইউ ক্যান মুভ। আচ্ছা, তো এরপরে আমি কিছু টুলস দিয়ে দিছি ভাই এইখানে। এই টুলস এর মাধ্যমে এখন আপনাদের কোশ্চেন ভাই আমরা ইংলিশ কপি রাইটিং কেমনে করবো, ইংলিশ কপি রাইটিংও আপনারা এই সিক্রেট গুলো ইউজ করবেন, পাশাপাশি কিছু টুলস দিয়ে দিচ্ছে যার মাধ্যমে হেল্পফুল হবে, বিকজ আমরা তো বাংলাতে অনেক এক্সপার্ট বাট ইংলিশ শব্দ তো আমাদের মাথায় বেশি থাকে না। লাইক আপনার তো ইয়া, আমি লিংক শেয়ার করে দিলে এখানে দেখতেই পারবেন। তারপর জাস্ট ছোট্ট করে বলে দিই, onlook.com এ আপনারা, এখানে হলো এটা হলো ডিকশনারির বাপ, ডিকশনারি না শুধু ডিকশনারির বাপ। এখানে ধরেন ইংলিশে একটা শব্দ নিয়ে ভাবতেছেন, এখন ওই শব্দটা আপনার কাছে ফ্রুটফুল লাগতেছে না, আপনি ওই শব্দটার অন্য কোনো শব্দ খুঁজতেছেন, ওই শব্দ রিলেটেড কোনো শব্দ খুঁজতেছেন, লাইক ধরেন ফেসবুক রিলেটেড শব্দ খুঁজতেছেন, বা ইমোশন, এই যে ইমোশন একটা শব্দ, এটা রিলেটেড আরো শব্দ খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনি ওই ইমোশনে রিলেটেড ওয়ার্ড নামে একটা অপশন পাবেন। ওইটা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ইমোশন রিলেটেড লাইক স্যাড, হ্যাপি, এরকম অনেক শব্দ সাজেশনে আসছে। সো আপনি শব্দ নিয়ে গবেষণা করার ক্ষেত্রে বাংলাতে কোনো ভাই এরকম অপশন নাই, বাংলাতে আপনার বাংলা নিয়ে পড়তে হবে, বাংলা বই পড়তে হবে। আর ইংরেজির ক্ষেত্রে আপনি এটা এইভাবে আপনারা আরো এক্সপ্লোর করে দেখতে পারেন, ঠিক আছে?
এরপর আসছে হেডলাইন অ্যানালাইজার। এটার মাধ্যমে আপনারা ইংলিশ যখন কপি রাইটিং করা শেষ, এরপর ওইখানে হেডলাইনটা দেওয়ার মাধ্যমে সে আপনাকে 100-র মধ্যে স্কোরিং করে দিবে যে কত পার্সেন্ট আপনারটা এঙ্গেজিং হয়েছে। এরপর ওইখানে কি কিভাবে আরো ডেভেলপ করা যাবে এখান থেকে আপনারা ফ্রিতেই দেখে নিতে পারবেন। ওইখানে কি কি ডেভেলপ করলে ওইটা আরো এঙ্গেজিং হবে সেটা সহজেই দেখে নিতে পারবেন। আপনারা চাইলে আপনারা যে বাংলা কপি রাইটিংটা করবেন ওইটাকে ইংরেজিতে কনভার্ট করেও এখান থেকে চেক করতে পারেন। ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে আমার সাজেশন থাকবে এটা দিয়ে বাংলাটা চেক করে ভাই কোনো লাভ নেই। এন্ড অফ দ্য ডে বাংলাটা এই সিক্রেট ইউজ করলে মোটামুটি আপনার অডিয়েন্স কিল হয়ে যাবে ভাই। ঠিক আছে, এই যে ফেসবুক সরি বুঝিনি কি use করলে বাংলাটা হ্যাঁ কি বললেন বাংলাটা কি use করলে হয়ে যাবে ভাই ওটা বুঝিনি বাংলাকে ইংরেজিতে কনভার্ট করে ট্রাই করতে পারেন, বাট আমি সাজেশন দিব সিক্রেট ইউজ করলেই হবে এনাফ। এটা দিয়ে ইংরেজিতে কনভার্ট করে এই টুলস দিয়ে ট্রাই করতে হবে না, বাট ইংলিশটা আপনি এখান থেকে জি দেখে জি নিতে পারেন। এরপর আসছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ভাই এটা একটা জোস একটা জিনিস, এটা আপনারা যদি এক্সপ্লোর করে না থাকেন করতে পারেন, আর যারা করেন তারা জানেন এটা কত জোস। এটা হলো আপনার কম্পিটিটর অ্যানালাইসিস এর ক্ষেত্রে হেল্প করবে। আপনি ধরেন এই যে ইন্ডিয়ান থ্রি পিস বিক্রি করবেন, আপনি অ্যাডস লাইব্রেরিতে যে ইন্ডিয়ান থ্রি পিস যারা বিক্রি করতেছে অলরেডি, তারা কিভাবে অ্যাড চালাইতেছে, কি টাইটেল দিতেছে, কি হেডলাইন দিতেছে, কি টেক্সট দিতেছে, কি কন্টেন্ট দিতেছে, সহজেই দেখতে পারবেন ওই অ্যাডগুলোর মাধ্যমে, এবং ওই ওই জাস্ট কিওয়ার্ডের মাধ্যমে, ওই পেজের মাধ্যমে, সব কিছুর মাধ্যমেই অ্যাডস লাইব্রেরিতে দেখতে পাবেন, জাস্ট গুগল করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যান্সার দ্য পাবলিক, এই যে কন্টেন্ট কি লিখবো কিভাবে লিখবো পান না, তো এখানে অ্যান্সার দ্য পাবলিকে যে আপনি জাস্ট টপিক লিখবেন, লাইক ইন্ডিয়ান থ্রি পিস, টপিকটা লিখে সার্চ করবেন ইন্ডিয়ান থ্রি পিস রিলেটেড, ও আপনার 1000 কোশ্চেন দিবে, ওই কোশ্চেনের অ্যান্সার লিখলে এই 1000টা কন্টেন্ট আপনার রেডি। ঠিক আছে, সহজেই কন্টেন্ট। এখানে টপ 10 কপিরাইটিং বুকস আইডিয়া দিয়ে দিয়েছি, সকলে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কিংবা ওই যে আমি লিংক শেয়ার করে দিচ্ছি ক্লাস শেষে, ওখান থেকে দেখে আপনারা এই বইগুলো পড়ার মাধ্যমে ইংলিশ কপিরাইটিং সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। আর দোয়া করেন ইনশাল্লাহ 25 সালে কপিরাইটিং কিলার কপিরাইটিং বই নিয়ে আসতেছি, সেখানে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু থাকবে। তো এখানে আমি বইগুলো নিয়ে একটু শর্টস রিভিউ দিয়ে দিছি, আপনারা চাইলে এটা পড়তে পারেন, এটা একান্তই আপনার ব্যাপার। আচ্ছা, আমি এটা স্কিপ করতেছি, এখানে রিভিউ পড়ার মতো, আসলে এখানে রিভিউ পড়ার দরকার নেই। ঠিক আছে, লাস্ট, আর এখানে আরেকটা লিস্টও দিয়ে দিয়েছি, সেটা হলো কপিরাইটিং এর ক্ষেত্রে আপনি কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবেন সেই লিস্টটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই লিস্টটাও ইউটিউব চ্যানেলগুলো ফলো করার মাধ্যমে কপিরাইটিং সম্পর্কে আরো নলেজ গ্যাদার করতে পারেন। ঠিক আছে, ওই চ্যানেলগুলো সম্পর্কে আমি শর্ট রিভিউ লিখে দিয়েছি। অ্যান্ড ফাইনালি 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 একটা গল্প বলতে চাইতেছি, আপনারা যদি বলেন তাহলে একটা গল্প দিয়ে শেষ করব। আচ্ছা, বলেন ভাই। জি গল্প ভাই বলেন। শেষ শেষ সময়ে আপনারা হয়তো, হ্যাঁ হ্যাঁ শেয়ার করবো ইনশাল্লাহ। তো শেষ সময় আপনি গল্প দিয়ে শেষ করি, তাহলে আপনারা একটু আর একটু মজা মজা নিয়ে শেষ করি, তাহলে একটু বোরিংনেসটা কাটবে। সেটা হলো ভাই, রাইটিং প্রুফ ম্যাটার ওয়াই। দেখেন, একদিন একটা ট্রেনে একদিন একদিন একটা ট্রেনে একটা লোক উঠছে। ঠিক আছে, একটা লোক উঠার পর সে একটা সিটে বসছে, বসার পর সে যখন সিটে বসছে তার পাশের সিটটা ফাঁকা। সে এখন ওই ট্রেনে বসে বসে ভাবতেছে, আল্লাহ, আমার পাশে যদি একটা সুন্দরী মেয়ে বসতো কতই না ভালো হইতো, সুন্দরী মেয়ে বসলে তো কতই ভালো হইতো। সে অপেক্ষা করতেছে, আল্লাহ, তাহলে আমার যাত্রাপথটা কত আরামদায়ক হইতো, কত মজা হইতো। এখন সে বইসা আছে, সে এই চিন্তা করতে করতে হঠাৎ করে দেখলো ট্রেনে একটা সুন্দরী মেয়েই উঠছে। তখন তো তার বুকের মধ্যে ধপধপ ধপধপ করা শুরু করলো, আল্লাহ, সুন্দরী মেয়ে তো উঠছে, এটা যদি তার পাশেই বসতো। সে ভাবতেছে ভাবতেছে, এই ভাবতে ভাবতে মেয়েটাও তার দিকে আগে আসতেছে, তার বুকের ধকধক ধকধক তো আরো বাড়তেছে। বাড়তে বাড়তে একসময় দেখা গেল মেয়েটা এসে তার পাশেই দাঁড়াইলো, তার পাশে দাঁড়ায় বললো, ভাইয়া পাশে বসতে পারি? তার কাছে তো ব্যাপারটা স্বপ্নের মতো লাগতেছে। আল্লাহ, আমি যেটা ভাবলাম সেইটা কেমনে হয়ে গেল, আমি কি স্বপ্নে আছি না সত্যি আছি? তারপর সে আর কথাবার্তা বলে না, সে সাইডে শুইলা বসতে বললো, মানে সাইডে সরলো, মেয়েটা বসলো। এরপর আবার ট্রেন চলতেছে, একটু দূর যাওয়ার পর মেয়েটা দেখতেছে আস্তে আস্তে তার পাশে আগাইতেছে।
সে আস্তে আস্তে আরো আরো ইয়ে হইতেছে, আরো ধপধপ করতেছে তার বুক। একটা সময় মেয়ে হঠাৎ করে ছুরি বের করে গলায় ধরে বলল, যা আছে বাইক কর, নাইলে মানুষটা ডাইকা বলবো তুই আমার সাথে উল্টাপাল্টা করছিস। এই তো লোকের মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহ আমি তো বাড়ে পড়ে গেছি। তখন এই যখন ঘটনাটা ঘটছে তখন সে অনেক একটা ইন্টারেস্টিং কাজ করছে। সে কি করছে, সে বলছে সে বোবার ভান ধরছে, ভান ধরে বলতেছে উম মানে কাগজ দিয়ে বলছে লেখা দেন, কানে বা মুখে শুনি না। তখন ওই মেয়ে যখন লেখা দিছে যে ওইটা বলছে যে যা আছে বের করে নাইলে, তখন ওই লেখাটা যখন লিখছে তখন সে বলতেছে আচ্ছা এবার লোক ডাক দেখি। হ্যাঁ, এই যে এবার লোক ডাক দেখি, এবার তো লিখিত প্রমাণ আছে আমার কাছে, এতক্ষণ তো মুখের কথা কেউ বিশ্বাস করতো না। তখন তো মেয়েটা কট খেয়ে গেল। ঠিক আছে ব্যাপারটা। তো এই যে এখানে দেখেন ব্যাপারটা, এন্ড অফ দ্য ডে আপনি যাই করেন না কেন সবকিছুতে একটা রিটেন প্রুফ রাখার ট্রাই করেন, তাহলে দেখবেন যে আপনি সব জায়গায় ইনশাল্লাহ খুব ভালোভাবেই যে কোনো বিপদ থেকে স্কেপ করে আসতে পারবেন, বা সব জায়গায় এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইন্টারেস্টিং একটা গল্প দিয়ে শেষ করলাম। লাস্ট আমার সম্পর্কে বলে শেষ করতেছি আর একটু। আমি বর্তমানে রাসেল ভাইয়ের বিজনেস পার্টনার হিসেবে আছি। আমাদের বিজনেস সামনে আরো বড়ভাবে গ্রো করতেছে ইনশাল্লাহ, আপনারা দোয়া রাখবেন। আমরা লার্নিং মেট নামে রিনেম করতেছি এবং আমরা এই এটার আন্ডারে অনেক কোর্স আনবো সামনে। সো রাসেল ভাইয়ের বিজনেস পার্টনার হিসেবে আছি, পাশাপাশি আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ডেভেলপার হিসেবে কাজ করতেছি, লাইক গ্রাফিক্স ডিজাইন প্লাস রাসেল ভাইয়ের যে সকল ভিডিও আপনারা দেখে থাকেন ওই ভিডিওগুলো আমি এডিট করে থাকি। আহ, আমাদের যে টিম ডিজিটাল এজেন্সি আছে সেখানে আমি যে ডিজাইন হয় ওই ডিজাইন আমি করি না, বাট ওই ডিজাইনারকে যে ডিজাইনের যে ব্রিফ ওইটা আমি দিয়ে থাকি। তারপর হইলো কপি রাইটিং, এটা তো আমি করি ভাই, এটা তো জানেন, দেখছেন অলরেডি এতক্ষণ। আর রাসেল ভাই, আমি ওই যে এর আগের দিন তো দেখাইছি, রাসেল ভাই থাম্বনেল গুলো আমি ডিজাইন করে থাকি। ঠিক আছে, এতটুকুই করতেছি, ছোট একজন মানুষ, দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে কতটুকু শিখাইতে পারছি আমি জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আর যদি পজিটিভ কিছু দিতে পারি তাহলে সেটাকে লাইফে কাজে লাগাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা লাইফে আজকের সেশনটা এবং আগের দিনের সেশনটা ইউজ করে আপনার লাইফে একটু হইলেও আমার এই সেশনটা ইম্প্যাক্টফুল হয়েছে বলে আমি আশা রাখি। বাকিটা আপ টু ইউ, আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করবে ইনশাআল্লাহ। সো আমি সবার থেকে একটা কোশ্চেন এখন জানতে চাচ্ছি। আমি রিসেন্টলি হইলো রাসেল ভাই খুলনাতে একটা সরকারি প্রজেক্টে ক্লাস নিয়েছিল, সেখানে প্রায় 30 জনের মতো ছিল। এক সপ্তাহ এরকম আপনাদের মতো এক সপ্তাহ যাবত একদম একটা বিজনেসকে একদম স্ক্র্যাচ থেকে অনলাইনে একটা বিজনেসকে প্রচার করা পর্যন্ত ছিল। ওইখানেও আমি একটা সিক্রেট কপিরাইটিং এর উপর এই সেশনটাই নিয়েছিলাম। হ্যাঁ, তো ওইটা আমার ফার্স্ট ফিজিক্যাল সেশন ছিল, বাট রাসেল ভাইয়ের মোটামুটি সব কোর্সেই আমার একটা করে কপিরাইটিং এবং ক্যানভা ক্লাস রাসেল ভাইয়ের বোনাস হিসেবে থাকে। হ্যাঁ, তো ওইটা আমার ফার্স্ট ফিজিক্যাল সেশন ছিল। হ্যাঁ, আমি ওইখানে হলো সেশন শেষে আমি সবার থেকে একটা করে রিভিউ নিয়েছিলাম। কারো নাম ছিল না সেখানে, সেখানে রিভিউ নিয়েছিলাম। ওই রিভিউতে যে আমার ক্লাস সম্পর্কে আপনার পজিটিভ নেগেটিভ যা ধ্যান ধারণা থাকে ওইটা আপনি বলবেন, এখানে লিখবেন। তো এটা আমি ওইখানে সবার থেকে নিয়েছিলাম। সো আপনাদের এখান থেকেও আপনারা যদি কারো চান, আমি আজকে গ্রুপে অ্যানোনিমাস পোস্ট নামে যে অপশনটা আছে ওইটা অন করে দিব। আপনারা চাইলে নেগেটিভ আমার যদি বকা দিতে চান বকাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার সম্পর্কে আপনার কোনো কিছু ভালো লেগে থাকলে ওইটাও বলতে পারেন। সকলে একটু গ্রুপে পোস্ট করবেন, যারা ক্লাস করছেন অনুরোধ থাকবে আপনার যা আপনার মাথায় যা আসে আজকের ক্লাসটা নিয়ে এবং আগের দিনের ক্লাসটা নিয়ে পজিটিভ নেগেটিভ যা থাকুক সবকিছু বলবেন। এবং সেখানে একটা জিনিস, এগুলো হলো আপনার এইচডব্লিউ, এটাও কিন্তু এইচডব্লিউ, ঠিক আছে। এবং সেখানে আজকের সেশনের কোন স্পেসিফিক বিষয় যা আগে কখনো বিজনেসে অ্যাপ্লাই করেন নাই কিন্তু আজ থেকে করবেন, এটা ওইখানে লিখবেন। প্লাস আপনারা প্রত্যেকে ডিজাইন শিখছেন ভাই, কপিরাইটিং শিখছেন ভাই, প্রত্যেকে 2টা করে ডিজাইন প্রফেশনালি করে তার মধ্যে প্রফেশনালি কপিরাইটিং সহ প্রত্যেকের পোস্ট এবং এইচডব্লিউ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলের কাছে এটা অনুরোধ থাকবে। সো কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। বলেন ভাই, একজন একজন করে প্রশ্ন করেন, শেষ করে দিব ইনশাল্লাহ, অনেক রাত্র হয়েছে। ভাই ওই যে হুমায়ুন আহমেদের একটি বই বলেছে